দুপুরে রান্নাবান্না শেষ করে ঘরে গিয়ে আগে গোসল করলো নিধি। এখন একটু ভালো লাগছে। না হলে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে এত কাজ করতে করতে আর বাড়ি পরিষ্কার করতে করতে নিজের চেহারার অবস্থাই খারাপ হয়ে গিয়েছিল। জামাকাপড় সব নোংরা হয়ে গিয়েছিল। গামছাটা বারান্দার গ্রিলের সাথে মেলে দিয়ে এসে আয়নার সামনে দাঁড়ালো চুল আঁচড়ানোর জন্য। হঠাৎ করে হুড়মুড়িয়ে ঘরে ঢুকে পড়লো সাবিত। দরজার সিটকিনি বন্ধ ছিল না, তবে চাপানো ছিল। অন্তত কেউ আসলে তার এতটুকু বোঝা উচিত ছিল যে ঘরের মাঝে থাকা মানুষটা নিশ্চয়ই কোনো কারণে দরজাটা এভাবে চাপিয়ে রেখেছে। নিধি অবশ্য ভাবেও নেই বিনা অনুমতিতে এভাবে সাবিত চলে আসবে। সেলার কামিজ পরেছে আজ নিধি, চুল আশ্রাবে বলে ওড়নাটা খুলে পাশে রেখে দিয়েছিল। হুড়মুড়িয়ে কাউকে ঘরে ঢুকতে দেখে তড়িঘড়ি করে আগে ওড়নাটা গায়ে দিল। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলো সাবিত দাঁড়িয়ে আছে, দাঁত কেলে হাসছে। নিধির সরাসরি ইচ্ছে করলো একটা ঘুষি মেরে সাবিতের দাঁতগুলো সব ভেঙে দিতে। নিধি এসব ভাবনার মাঝে সাবিত হাসতে হাসতে বলল, আরে ভাবি, তোমার সাথে তো এখনো আলাপই করা হয়নি, তাই তোমার সাথে গল্প করতে চলে এলাম। কোনো ভদ্রতা নেই আপনার? কতদিনের পরিচিতি আমরা দুজন। আরে পরিচিতি অপরিচিতি বাদ দিন, কোন মেয়ের ঘরে ঢুকতে গেলে যে অনুমতি নিতে হয় এতটুকু ভদ্রতা নেই আপনার? সাবিত বেশ স্বাভাবিক ভঙ্গিতে বলল, এটা তো আমার ভাইয়েরও ঘর। ভাইয়ের ঘরে ঢোকার জন্য আমার অনুমতির প্রয়োজন হতো না। আশেপাশে কি কোথাও এখন আপনার ভাইকে দেখতে পাচ্ছেন? ভুলে গেছেন কি যে আপনার ভাই বিয়ে করে বউ এনেছে বাড়িতে? তার মানে ঘরটা এখন তার বউয়েরও। যাই হোক, কাজ করছি আমি, এখন এখান থেকে যান। নিধির করা অপমান ওর গায়ে লাগানো। বরং নিধির দিকে এগিয়ে আস্তে আস্তে হাস্যোজ্জ্বল গলায় বলল, আরে ভাবি, সবেমাত্র এলাম, এখনই বের করে দিচ্ছ? দেওর ভাবি সম্পর্কটা কিন্তু দারুণ হয়। হাসি ঠাট্টা ভালোবাসা সব কিছুই থাকে। আর সেখানে তো এখনও আমরা পরিচিতি হতে পারিনি। এসো বসো, আগে আলাপ করে। নিধি এবারে চিৎকার করে উঠে বলল, চলে যেতে বললাম তো আপনাকে, আমি পরিচিতি হতে চাই না আপনার সাথে। চলে যান এখান থেকে। নিধিকে এভাবে চেঁচিয়ে উঠতে দেখে সাবিত তড়িঘড়ি করে বলল, আচ্ছা ঠিক আছে, চেঁচাবেন না ভাবি, চলে যাচ্ছি আমি। নিধি হাতের ইশারায় দরজা দেখিয়ে বলল, এক্ষুনি যাবেন? সাবিত সত্যি সেখানে এক সেকেন্ডও দাঁড়ালো না, বেরিয়ে গেল ঘর থেকে। সাবিত ঘর থেকে বেরিয়ে যেতে নিধি তাড়াহুড়ো করে গিয়ে দরজার সিটকিনি বন্ধ করে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। নিধি সত্যি বুঝতে পারে না এই ছেলেটাকে দেখলে ওর এত বেশি অস্বস্তি হয় কেন। সেই সাথে এটাও বুঝে উঠতে পারে না এই ছেলেটা যতটা স্বাভাবিকভাবে ওর সাথে আলাপ করতে চায়, আদৌ কি ওর মনটা ততটা পরিষ্কার, নাকি অন্য কিছু চলে ওর মনে। রাতে গহন বাড়ি ফিরে আজ আর সেই একই ভুলটা করলো না। খেতে বসার আগে নিধিকে জিজ্ঞেস করলো যে খেয়েছে কিনা। নিধিও এই অপেক্ষাতেই ছিল। গহন জিজ্ঞেস করাতে ভালো লাগলো। না খেয়ে অপেক্ষা করছিল গহনের জন্য। আজও গহন নিজেই নিজের প্লেটে খাবার বেড়ে নিল, সেই সাথে নিধির প্লেটও খাবার বেড়ে নিল। খাবার খাওয়ার মাঝে কোনো কথা হলো না আর দুজনের মাঝে। নিধি হয়তো দু একটা কথা বলতে চাইল, তবে গহনের অতিরিক্ত গম্ভীর্যতার কথা ভেবে কিছু বলে উঠতে পারল না। অন্যদিকে গহন চাইছিল যে নিধি কিছু বলুক, কেননা একবারে কোনো গল্প তুলতে পারে না গহন, এটা গহনের ব্যর্থতা। তবে নিধিও কিছু বলল না, সেজন্য গহনেরও আর নিধির সঙ্গে কথা বলার ইচ্ছেটা পূরণ হলো না। আজকেও খাওয়া দাওয়া শেষে গহন নিধির প্লেটটা নিয়ে গিয়ে ধুয়ে রাখলো। আজকেও এর আগের দিনের মতো খাবার দাবার সব ফ্রিজে রেখে টেবিলটা মুছে গুছিয়ে রাখলো সব কিছু। নিধি বুঝে উঠতে পারে না এই ছেলেটাকে এই কাজগুলো করার সময় তো নিজের পুরুষত্বটা দেখাতে আসে না। নিধি গহনকে যেমন ভেবেছিল তাতে তো গহনের ধারণা হওয়া উচিত এই সমস্ত কাজ বউরা করবে, তাহলে গহন কেন করে? আবার এইসব কাজ করতে যখন আত্মসম্মানে লাগে না, তাহলে বউয়ের কাছে সামান্য ক্ষমা চাইতে এত দ্বিধা ছিল কেন? এসব ভাবতে ভাবতে নিধি ঘরে গেল। গহন আজকেও সোফায় গিয়ে ল্যাপটপ নিয়ে বসলো। নিধি চুপচাপ শুয়ে পড়তে চাইল, তবে তখনই মনে পড়ে গেল সাবিতের কথা। তবে গহনকে বলার সাহস হচ্ছে না। সেই সাথে এটাও ভাবছে গহন কি আদৌ ওর কথা বিশ্বাস করবে? আর তাছাড়া নিধি তো কেবল সন্দেহের বশে কথাটা বলবে, সন্দেহ তো ভুল হতেও পারে। তার মধ্যে গহন আবার নিজের পরিবারের প্রতি তো অন্ধ, হয়তো সাবিতের কথা বললে উল্টো নিধির প্রতি রেগে যাবে। নিধি একবার ভাবলো বলবে না কিছু গহনকে, কিন্তু পর মুহূর্তে আবার ভাবলো কেন বলবে না, নিশ্চয়ই বলবে। লোকটা না হলে তো একচেটিয়া সবসময় শুধু নিধির দোষই দেখে যাবে। নিধিও বলবে ওর পরিবারের লোকজনের দোষ, আর রেগে গেলে রেগে যাবে। এই লোকের কাজই তো নিধির সাথে রাগারাগি করা। বিশ্বাস না করলে না করবে, নিধির বলা দায়িত্ব ছিল, বলবে। সোফায় বসা গহনকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বলে উঠল, শুনুন, দরকারি কথা আছে আমার আপনার সাথে। নিধির কথা বলার ধরনটা গহনের কাছে সত্যি গুরুতর মনে হলো। ল্যাপটপের উপর থেকে চোখ সরে নিধির দিকে দৃষ্টিপাত করে বলল, হ্যাঁ বলো। আপনার ভাইকে বলে দিবেন যেন আমার ঘরে এলে অনুমতি নিয়ে প্রবেশ করে। সেই সাথে ওনাকে এটাও বলে দিবেন আপনার অনুপস্থিতিতে যেন এই ঘরে না আসে। আমার ওনার সাথে পরিচিত হওয়ার কিংবা খোশ গল্পে মেতে থাকার কোনো ইচ্ছে নেই। অস্বস্তি হয় আমার ওনাকে দেখে। হঠাৎ করে সাবিতের প্রসঙ্গ যে উঠবে সেটা গহন ভাবেনি। তার উপর আবার এমন সব কথাবার্তা
হঠাৎ নিধির এমন কথাবার্তার মানেটা ঠিক বুঝে আসলো না গহনের। প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, হঠাৎ এসব বলছো কেন? কিছু হয়েছে? আপনার ভাই সামান্য ভদ্রতা নেই যে ঘরে কোনো মেয়ে থাকলে অনুমতি নিয়ে আসতে হয়? আজ দুপুরে আমি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলাম, দরজার সিটকিনি লাগাইনি, তবে চাপানো ছিল। আমার গায়ে তখন আমার ওড়নাটাও ছিল না। আর এর মাঝে আপনার ব্যাকুল ভাই অনুমতি নেওয়ার প্রয়োজন মনে না করে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে। আপনি আমার স্বামী, যেমনই হন না কেন, তবু আপনি আমারই স্বামী। যেখানে আপনার সামনে ওড়না ছাড়া আমি দাঁড়াতে পারবো না, সেখানে আপনার ভাইয়ের সামনে আমার কতটা অস্বস্তি হয়েছিল ভাবতে পারছেন? ওর আবভাবও আমার ভালো লাগে না। ওকে বলে দেবেন সভ্যতা শিখতে, নয়তো যে কোনো দিন আমার হাতে জুতোর বাড়ি খাবে। গহন নিজে সাবিতের এমন আচরণের কথা শুনে লজ্জা পেল। বেশ কিছুক্ষণ চুপচাপ মাথা নামিয়ে বসে থাকলো। নিধি বেশ অবাক হলো গহনের এমন আচরণে। ভেবেছিল যে কোনো সময় খ্যাক করে উঠবে, কিংবা এমনও হতে পারে নিধিকে মারার জন্য তেড়ে আসবে। এটা তো নাকি আবার গহনের বংশের দোষ। তবে তেমন কিছুই হলো না, বরং কিছুক্ষণ চুপ থাকার পর গহন লজ্জিত ভঙ্গিতে নিধিকে উদ্দেশ্য করে বলল, ওর আচরণের জন্য আমি লজ্জিত। ও আর এমন করবে না। আপনি গ্যারান্টি দিচ্ছেন কিভাবে? আমার তো মনে হয় ওই সে প্রাণী যার লেজ কখনো সোজা হন না। মানে আমি ভেবেছিলাম আপনি বোধহয় সব থেকে খারাপ, কিন্তু এখন দেখছি আপনার থেকেও খারাপ আরও বহু মানুষ আছে। এই ব্যাপারটা আমার কাছে খুবই আশ্চর্যজনক। নিধি যে খুব ভদ্রভাবে গহনকে অপমান করলো সেটা গহনে বুঝতে বাকি রইল না। তবে কিছু বলল না, তর্ক করার ইচ্ছা হলো না। মাথা এখনও ঘুরছে সাবিতের ব্যাপারটা। গহনের নিজেরই তো কেমন অস্বস্তি হচ্ছে সাবিতের আচরণের কথাটা ভেবে। গহন তো অত্যাধিক প্রয়োজনে ঋতুর সাথে কথা বলে না। সম্পর্কের মাঝে সম্মান বজায় রাখার জন্য নিজের সীমার মাঝে থাকা ভীষণ দরকার। আর সাবিত সেটা নষ্ট করেছে। নিধির মনেও ওর সম্পর্কে খারাপ ধারণা জন্মানোটা অস্বাভাবিক না। নিধি তখনও একা একা বকবক করতেই আছে। সেদিকে গহনের খেয়াল নেই। একটু পর ল্যাপটপটা বন্ধ করে রেখে ঘর থেকে বেরিয়ে গেল। নিধি বিস্ময় ভরা দৃষ্টিতে গহনে যাওয়ার পথে তাকিয়ে থেকে বলল, আরে কিছু বলছিলাম তো আমি। যদি নাই শোনা ছিল তাহলে আগেই বলে দিতেন, কষ্ট করে বলতাম না। খাটাস কোথাকার। কথাটা বলে মুখ ভেঙচিয়ে শুয়ে পড়ল নিধি। কখন ঘুমিয়ে গেল নিজেও জানে না। ঘড়িতে সময় তখন বোধহয় রাত 1:30 কি 2টো। নিধি গভীর ঘুমে তলিয়ে। গহন তখনও ল্যাপটপে কাজ করেই যাচ্ছে। না দু চোখে কোনো ঘুম আছে, না শরীর কোনো ক্লান্তি আছে। মানুষটা যেন রোবট। বিশ্রামের কোনো প্রয়োজন নেই তার। গভীর রাত হওয়ায় চারিদিকে কোনো শব্দ পাওয়া যাচ্ছে না, না গাড়ির শব্দ, না মানুষের কোলাহলের শব্দ। এমন নিঃশব্দতার মাঝে হঠাৎ করে নিধি চিৎকার করে ঘুম থেকে উঠে বসলো। গহন নিজেও চমকে উঠল। অল্পের জন্য হাঁটুর উপর থেকে ল্যাপটপটা মেঝেতে পড়ে গেল না। আতঙ্কিত গলায় নিধির দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? নিধি কিছুক্ষণ ফেল করে তাকিয়ে থাকলো গহনের দিকে। কোনো উত্তর দিল না। হঠাৎ করে কেঁদে উঠল। হঠাৎ করে নিধিকে এভাবে কাঁদতে দেখে ভরকালো গহন তড়িঘড়ি করে নিধির পাশে গিয়ে বসে উদ্বিগ্ন গলায় বলল, কি হলো? কাঁদছো কেন? এখন নিশ্চয়ই বলবে না যে তোমার ঘুমের মাঝে গিয়ে আমি কিছু করে এসেছি যার জন্য কাঁদছো। নিধি কন্দনরত গলায় বলল, আমার ভাইকে দেখতে যাব, এখনই যাব, চলুন। অদ্ভুত তো, এখন কি করে যাব? কয়টা বাজে সে খেয়াল আছে তোমার? নিধি অনুরোধের স্বরে বলল, নিয়ে চলুন না আমায়। খুব খারাপ স্বপ্ন দেখেছি ওকে নিয়ে। ওকে না দেখলে আমি শান্তি পাবো না। আমাদের বিয়ের দিনও অসুস্থ ছিল, তারপরে খোঁজও নিতে পারিনি। প্লিজ নিয়ে চলুন না। ওকে একবার দেখলে তবেই আমি শান্তি পাবো। একবার দেখা করতে নিয়ে চলুন। আর 1 মাসও কিছু বলবো না, না হলে সামনে থেকে সরুন। আমি যাচ্ছি। গহন একটু সহানুভূতি দেখাতে চাইল নিধিকে। যেহেতু খারাপ স্বপ্ন দেখেছে ছোট ভাইকে নিয়ে, এমন অস্থির হওয়াটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেললে তো চলবে না। এত রাতে যাওয়া সম্ভব নাকি? গহনকে চুপ করে থাকতে দেখে নিধি সত্যিই ভাবলো একাই যাবে। বিছানা থেকে নামতে ধরলে গহন মৃদু ধমক দিয়ে বলল, চুপচাপ বসো, এত রাতে যাওয়া যাবে না। নিধি অসহায় কণ্ঠে বলল, তাহলে কি করব? কল করি? এত রাতে কল করো না, নিশ্চয়ই ঘুমোচ্ছে সবাই। তুমি কল করলে চিন্তা করবে। এখন চুপচাপ ঘুমো, কাল দেখা করতে নিয়ে যাব। নিধি কিছুক্ষণ চুপচাপ থেকে ভাবলো যে গহনের কথায় রাজি হবে কিনা। পরে ভাবলো রাজি না হয় তো উপায় নেই। এখন তো সত্যিই যাওয়া যাবে না। তার থেকে যদি গহনের কথা শুনে তবে আগামীকাল নিয়ে যাবে। নিধির সম্মতি জানাতেই গহন উঠে আবার নিজের কাজের জায়গায় যেতে ধরলে নিধি ওকে ডেকে উঠে বলল, আমার বাড়ি যাব না। 11টায় আমার ভাইয়ের স্কুলে টিফিন পিরিয়ড। ওর স্কুলে যাব, ওর সাথে দেখা করতে। গহন আচ্ছা বলে আবারও সোফায় গিয়ে বসলো। নিধিও চুপচাপ আবার শুয়ে পড়লো। তবে দু চোখে ঘুমের দেখা নেই। সমানে এপাশ ওপাশ ফিরতে লাগলো। তবে তাও ঘুম আর এলো না। একবার এমন অসময়ে ঘুম ভেঙে গেলে কি সহজে ঘুম আসে নাকি? হঠাৎ করে নিধি চোখ গেল দেয়াল ঘড়ির দিকে। দেখলো 2:30 বাজে। মাথাটা বালিশ থেকে একটু তুলে দেখলো গহন এখনও সোফায় বসে ল্যাপটপ চালাচ্ছে। নিধির মাথাটা গরম হয়ে গেল। রাগী গলায় বলে উঠল, মাথার তার কাটা আপনার?
নাকি ঘড়ি দেখতে জানেন না? 2:30 বাজে, ঘুমাবেন আর কখন? গহন বেশ স্বাভাবিক গলায় বলল, আর একটু কাজ বাকি আছে, কিছুক্ষণ পরেই ঘুমাবো। নিধি ব্যঙ্গাত্মক গলায় বলল, কী দরকার? এমনিতে তো সকাল 6টার মাঝে উঠে যান। 3-4 ঘন্টা ঘুমানো থেকে বরং আপনি কাজই করুন, অনেক এগিয়ে যাবে। এই কয়েক ঘন্টা কাজ করার ফলে আপনার ব্যবসার এতটাই উন্নতি হয়ে যাবে যে আপনি পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হয়ে যাবেন, তাই না? করুন করুন, কাজ করুন। গহন ছোট্ট করে আচ্ছা বলল শুধু। নিধি চুপচাপ কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল, ভাবলো যা ইচ্ছে করুক। এদিকে অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরও গহন এখনও শুতে এলো না। আর সহ্য করতে পারলো না নিধি, ওর নিজেরই বিরক্তি লাগছে। ঘুমাবে না কেন? ঘুমোতে হবে, এত রাগ জেগে কাজ করারই বা কী আছে? মুখের উপর থেকে কাঁথা সরে এবারে গহনকে হুমকি দিয়ে বলল, হয় আপনি বিছানায় আসবেন, নয়তো আমি উঠে গিয়ে এখন আপনার ল্যাপটপে 12টা বাজাবো। আমার সহ্য হচ্ছে না। আমার কথা শুনবেন না কেন? আমার আলোতে ঘুমোতে সমস্যা হয়, এক্ষুনি ঘুমোতে আসুন। গহনের কাজ তখন শেষ হয়ে গেছে। নিধির সাথে তাই আর কোনো তর্কাতর্কি করতে হলো না। চুপচাপ ল্যাপটপটা বন্ধ করে উঠে দাঁড়িয়ে বিছানার দিকে আস্তে আস্তে বলল, শেষ আমার কাজ। গহন চুপচাপে এসে শুয়ে পড়ল। নিধির চোখে এখনও কোনো ঘুম নেই। এদিকে যেহেতু নিধির ঘুম ধরছে না, তাই গহন ঘুমিয়ে যাবে এটাও হতে দিতে মন চাইল না। নিজ থেকে কথা তুলল, আচ্ছা কালকে কখন নিয়ে যাবেন আমায়? 10টায় তৈরি হয়ে থেকো। কিসে যাব আমরা? আমার গাড়ি আছে। নিধি বিস্ময় ভরা কণ্ঠে বলল, আপনার নিজের গাড়ি আছে? হুম। কী রঙের গাড়ি আপনার? আপনি গাড়ি চালাতে পারেন? আচ্ছা আপনার ড্রাইভিং লাইসেন্স আছে তো? আমাদের বাড়ির রাস্তাটা কিন্তু খুবই ভয়ঙ্কর, বড় বড় ট্রাক বাস চলাচল করে, আবার কিছু হয়ে যাবে না তো? আচ্ছা ধরুন মাঝ রাস্তায় টায়ার পাংচার হয়ে গেল, আপনি সারাতে পারেন? আচ্ছা শুনুন, মাঝ রাস্তায় যেন আবার গাড়ির তেল না শেষ হয়ে যায়, সেই ব্যবস্থা করে রাখবেন কিন্তু। আর আমার ভাইয়ের সাথে ভালো ব্যবহার করবেন। আপনার মাঝে যে ঝগড়া চলে সেটা ওকে আমি বুঝতে দেবেন না। ওর সামনে ভালো ব্যবহার করবেন, যেন আমি আপনার বউ। আসলেই আমি আপনার বউ, কিন্তু মানে এমন ব্যবহার করবেন যে আপনি আমায় ভালোবাসেন। নিধি এতগুলো কথা বলে গেল, কিন্তু গহনের থেকে কোনো উত্তর পেল না। নিধি জানে ও আজে বাজে কথা বলেছে, কিন্তু সেটা তো গহন যেন ঘুমিয়ে না পড়ে সেই জন্য বলেছে। একটু জবাব দিলে কি হতো? হঠাৎ করে আমার নিধির একটা কথা মনে পড়ে গেল, আচ্ছা গহন কি ওকে ভালোবাসে? ভালোবাসা তো কথা না, যদি ভালো না বাসে তাহলে দেখাবে কি করে যে ও নিধিকে ভালোবাসে? নিজের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে নিধি প্রশ্নটা করেই ফেলল, আচ্ছা আপনি কি আমাকে ভালোবাসেন? মানে যদি ভালো না বাসেন আমাকে, তাহলে আমার ভাইয়ের সামনে দেখাবেন কি করে যে আপনি আমাকে ভালোবাসেন? মানে আপনি জানেন কি করে ভালোবাসা দেখাতে হয়? আচ্ছা আপনি কি জানেন কি করে বউয়ের সাথে ভালোবেসে কথা বলতে হয়? এবারও কোনো উত্তর এলো না গহনের দিক থেকে। নিধি ডাকলো কয়েকবার, এই ওই বলে, তবে গহনের থেকে কোনো সারা শব্দ পাওয়া গেল না। ঘুমিয়ে পড়েছে লোকটা। ভীষণ রাগ হলো নিধি। কাজ করার সময় ঘুম ধরে না। যেই না একটু নিধি গল্প করতে নেমেছে অমনি ওনার ঘুম পেয়ে গেছে। আস্ত একটা খাটাস। মুখ ভেঙচিয়ে অন্যদিকে ঘুরে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। নিধি অন্যদিকে ফিরেছে ব্যাপারটা বুঝতে পেরে গহন চোখ মেলে তাকালো। সত্যি বলতে প্রথমে তো কোনো উত্তর দেয়নি নিধির অতিরিক্ত প্রশ্নের কারণে, আর পরে উত্তর দিল না কারণ গহনের কাছে কোনো উত্তর নেই। সত্যি তো নিধির প্রতি ভালোবাসা নেই। এত তাড়াতাড়ি ভালোবাসা হয়তো সম্ভব না, কিন্তু সেই কথাটা সরাসরি নিধির মুখের উপরে বলতে একটু অস্বস্তি হতো। সেই জন্য ঘুমানোর ভান করেছিল। কেননা গহনের কাছে মনে হয় ভালোবাসি কথাটা বলা যতটা সহজ, তার থেকে ভালোবাসি না এই কথাটা বলা অনেক বেশি কঠিন। আর গহন এত কঠিন রাস্তা বেছে নিতে চায় না। তাই যেদিন সহজ কাজটা করতে পারবে সেদিনই না হয় নিধির প্রশ্নের উত্তর দেবে। ঘুম থেকে উঠে আজ চটপট সব কাজ শেষ করার চেষ্টা করলো নিধি। কেননা গহন আসবে নিতে, তার আগে সব কাজ শেষ করতে হবে, না হলে বলা যায় না এরা আবার যেতে নাও দিতে পারে। আবার নিধি শাশুড়ি একবার যেতে নিষেধ করলে গহনও পোল্টি খেয়ে যেতে পারে। যতই হোক মাকে তো ভীষণ ভালোবাসে, হয়তো মায়ের মুখের উপরে আর উচিত কথাটা বলতে পারবে না। এদিকে সকাল থেকে সালমা বেগম খেয়াল করছেন নিধির কাজের গতি আজ অন্যান্য দিনে থেকে একটু বেশি। ব্যাপারটা ওনার মনে একটু সন্দেহ তৈরি করলো। নিধি তখন ঘর ঝাড়ু দিচ্ছে। যখন সালমা বেগমের ঘরে গেল তখন উনি নিধিকে জিজ্ঞেস করলেন, তোমার কি কোথাও যাওয়ার আছে নাকি নিধি? দেখে মনে হচ্ছে খুব তাড়াহুড়ো করে কাজ করছো। নিধির ইচ্ছে ছিল না যে ও বাইরে যাওয়ার কথাটা ওর শাশুড়িকে বলবে। ভেবেছিল গহন এলে ওকে দিয়ে বলাবে, কেননা নিধি বললে অনেক ধরনের অসুবিধা তৈরি হতেই পারে, কিন্তু গহন বললে অসুবিধা নাও তৈরি হতে পারে। আবার হয়তো দেখা গেল শাশুড়ি অনুমতি দেবেন না।
সেক্ষেত্রে যদি কথাটা নিধিকে বলে নিধির ভীষণ মাথা গরম হয়ে যাবে, হয়তো উল্টোপাল্টা কিছু বলেও দেবে। আর যদি গহনকে অনুমতি না দেওয়ার কথাটাও বলে, সেটা নিধির কানে সরাসরি আসবে না। সুতরাং আজেবাজে কথা শোনানোর সুযোগটাও থাকবে না। যা কথা শোনানোর গহনকেই শোনাবে। কিন্তু এখন যেহেতু সালমা বেগম জিজ্ঞেস করেই ফেলেছে, তাহলে তো আর মিথ্যে বলা যায় না। কেননা এখন যদি মিথ্যে বলে পরবর্তীতে সত্য জানলে আবার আরও কথা শোনা লাগতে পারে। জোরপূর্বক একটু হাসার চেষ্টা করেন বলল, হ্যাঁ মা, আমার ভাইয়ের স্কুলে যাব ওর সাথে দেখা করতে। কিন্তু কেন, কিছু হয়েছে নাকি তোমার ভাইয়ের? অসুস্থ? না তেমন কিছু হয়নি, আমার ওকে দেখতে ইচ্ছে করছিল সেই জন্য যাব। ও আচ্ছা, আমি ভেবেছিলাম বোধহয় কোনো সমস্যা হয়েছে বা অসুস্থ, সেই জন্য দেখা করতে যাবে। এমনি এমনি যে যাচ্ছ সেটা বুঝিনি। সালমা বেগম কথাটা হেসে হেসে বললেন, তবে তাও কেন যেন নিধির পছন্দ হলো না। মনে হলো খোঁচা দিলেন। হয়তো নিধিকে বোঝাতে চাইলেন যে কেবলমাত্র কোনো জরুরি প্রয়োজনেই যাওয়া উচিত, এমনি দেখা করতে যাওয়াটা উচিত না। নিধি নিজেও পাল্টা হেসে হেসে বলল, আসলে মা, আমি এমনই, হঠাৎ হঠাৎ করে যার তার সঙ্গে দেখা করতে ইচ্ছে করে। যখন ইচ্ছে করে আমি তখনই দেখা করে আসি, না হলে আমার মনের অস্থিরতা ঠিক কমতে চায় না। প্রত্যুত্তরে সালমা বেগম শুধু ছোট করে বললেন। আর কোনো কথা হলো না ওনাদের দুজনের মাঝে। গহন নিধিকে বলেছিল 10টায় আসবে, ঠিক ঠিক 10টায় গহন বাড়ি এলো। এদিকে নিধি কাজের মাঝে এতটাই ব্যস্ত ছিল যে খেয়ালই করেনি 10টা বেজে গেছে। আজ ঘুম থেকেও তাড়াতাড়ি উঠেছিল, কিন্তু তারপরও যে এত তাড়াতাড়ি কি করে 10টা বেজে গেল কে জানে। এদিকে গহন এখনও নিধিকে তৈরি না হতে দেখে মৃদু বিরক্তিকর ভঙ্গিতে বলল, তোমাকে বলেছিলাম তো তৈরি হয়ে থাকতে, এখনও তৈরি হনে কেন? 12টায় মিটিং আছে আমার, 2 ঘন্টার মধ্যে দেখা করে নিয়ে আবার আসতে হবে। একই তো সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই কাজের চাপ, নাস্তা অবধি করার সময় পাইনি। তার মাঝে এখন এসে আবার গহনের এই গরম দেখানোটা মোটেই সহ্য হলো না নিধি। মৃদু রাগী গলায় বলে উঠল, আমি তো গরুর জন্য ঘাস কাটছিলাম, তৈরি হওয়ার সময় পাবো কোথা থেকে? আমাকে দেখে আপনার কি মনে হচ্ছে আমি শখ করে বসেছিলাম? আপনার কোনো আন্দাজ আছে এই পুরো বাড়ির সব কাজ আমার করতে কত সময় লাগে? কি প্যারার মাঝে আমি থাকি জানেন আপনি? এত কাজ রেখে তৈরি হওয়ার সময় পাইনি। দমে গেল গহন। প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, তুমি একা কেন সব করবে? মিতা আসেনি, উনি ছুটিতে আছেন। ওনার অবর্তমানে কাজের লোকের ভূমিকা আমি পালন করছি। এখন সামনে থেকে শুনুন, রান্নাঘরটা পরিষ্কার করে রেখে এসে তৈরি হব। যত সব নিধি ঘর থেকে বেরিয়েই হচ্ছিল, দরজার কাছে যেতেই দেখলো সালমা বেগম দাঁড়িয়ে আছেন। এই মুহূর্তে ওনাকে এখানে দেখে নিধির মোটেও ব্যাপারটা সুবিধার মনে হলো না। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কিছু বলবেন মা? সালমা বেগম নিধির প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলেন না। নিধিকে পাশ কেটে ঘরের ভেতরে এসে গহনকে উদ্দেশ্য করে বললেন, শুনলাম তোমরা নাকি নিধির বাবার বাড়ি যাচ্ছ। কই, আমায় তো কিছু জানাওনি। কয়দিনের জন্য যাচ্ছ? গহন কিছু বলে উঠতে ধরল, তবে তার আগেই দরজার কাছে দাঁড়ানো নিধি বলে উঠল, আমরা তো আমার বাবার বাড়ি যাচ্ছি না মা। আপনি তো আমার থেকে শুনলেন আমার ভাইয়ের স্কুলে যাচ্ছে ওকে দেখতে। স্কুলে তো আর থাকার জায়গা নেই। নিধি কথাটা বলতেই গহন ওর দিকে তাকে শান্ত গলায় বলল, তুমি নিজের কাজে যাও, আমি কথা বলছি মায়ের সাথে। গহন যেতে বলল, নিধি ঠায় সেখানে দাঁড়িয়ে রইল। গহন বুঝলো যে নিধি যাবে না। ওর উপরে জোর জবরদস্তি চালানোরও কোনো ইচ্ছে হলো না। সালমা বেগমকে উদ্দেশ্য করে বলল, নিধির ভাইয়ের স্কুলে যাব মা, ওখানেই দেখা করব। বাড়িতে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। আজ না গেলে কি হয় না? আসলে তোমার খালারা আছে, জানোই তো তোমার বড় খালা শরীর ভালো না, ওরা কেউ বিয়েতেও আসতে পারেনি, সেই জন্য নিধিকে দেখতে আসছেন। এখন নিধিকে দেখতে আসছেন, নিধি যদি না থাকে ব্যাপারটা কেমন হয় না? ওরা 2 দিন আগে আমায় বলে রেখেছিল যে আজ আসবে। আমি তো নিধিকে সেজন্য রান্নাও করতে বলেছি। তোমরা বরং আজ না গিয়ে কাল যাও। নিধি মনে করার চেষ্টা করলো যে ওর শাশুড়ি কখন ওকে বলেছে যে ওর খালা শাশুড়িরা আসছে, এই জন্য ওকে রান্না করতে হবে। এমন কোনো কথা মনে পড়লো না। আজ সকাল থেকে ওনার সাথে রান্নাবান্না নিয়ে কোনো কথাই হয়নি নিধির। আর তাছাড়া উনি বলছেন 2 দিন আগে থেকে জানিয়ে রেখেছেন। তাহলে সকালে নিধি যখন বলল যাবে, তখন কেন এই কথাটা বললেন না? আদৌ কি ব্যাপারটা আগে থেকেই ঠিক করে রাখা ছিল, নাকি নিধিকে যেতে দেবেন না এই জন্য এই কাজটা করলেন উনি? নিধি নিজের মনের সন্দেহগুলো মনের মাঝে চাপিয়ে রাখলো, অপেক্ষা করলো শুধু গহনের উত্তরে। গহন কিছুক্ষণ ভাবনা চিন্তা করে বলল, কখন আসছে খালারা? এই তো আর আধা ঘন্টার মতন লাগবে। সকালে রওনা দিয়েছে। তুমিও আজ অফিসে যেও না, বাড়িতেই থাকো। গহন আবার ভাবনার মাঝে ডুবে গেল। কিছুক্ষণ ভাবনা চিন্তা করে যেই না কিছু বলে উঠতে ধরল, অমনি সালমা বেগম আগে আগে বলে উঠলেন, আজকে ঋতুরও বাপের বাড়ি যাওয়ার কথা ছিল। ওর কোনো বোনের যেন বিয়ে ছিল, কিন্তু আমি নিষেধ করলাম, সেই জন্য থেকে গেছে।
এখন নিধি যদি চলে যায় তো যেতে পারে, কিন্তু বাড়ির দুই বউ একসঙ্গে থাকলে ভালো হতো, মেহমানদের আপ্যায়নও সুবিধা হতো। কথাগুলো বলে সালমা বেগম ঘর থেকে বেরিয়ে গেলেন। নিধি এখনও তাকিয়ে আছে গহনের দিকে, অপেক্ষা করছে গহনের উত্তরের। কেননা গহন এখনও নিজের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি। গহন বেশ ভালোই বুঝতে পারছে যে নিধি ওর দিকে তাকিয়ে আছে। এদিকে গহন পড়েছে বেশ ভালোই দ্বিধাদ্বন্দ্বের মাঝে। গহন চাইলে এখন নিধিকে নিয়ে যেতেই পারে, কিন্তু তারপরে পরিবেশটা নিধির জন্য ভয়ঙ্কর হয়ে উঠবে। অনেক কিছু ভাবনা চিন্তা করে অবশেষে গহন নিজেকে প্রস্তুত করলো নিধিকে নিজের চূড়ান্ত সিদ্ধান্তটা জানানোর জন্য। যেই না নিধির দিকে ঘুরে দাঁড়িয়ে কিছু বলতে যাবে, অমনি নিধি নিজেই বলে উঠল, মায়ের আদেশ পালন করবেন তাই তো? এটাই তো বলবেন যে আজ যাওয়ার দরকার নেই, কালকে যাই আমরা। দেখো খালারা অনেক দূর থেকে তোমার সাথে দেখা করার জন্যই আসছে, তুমি যদি না থাকো ব্যাপারটা খারাপ দেখায়। আমি কথা দিচ্ছি আগামীকাল নিশ্চয়ই নিয়ে যাব। সে কালকে যতই ব্যস্ততা থাকুক না কেন, যে আসুক না কেন, আজকের দিনটা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। আরে অদ্ভুত তো, কেন মানিয়ে নেব যেখানে পুরো ব্যাপারটাই সাজানো? আপনি জানেন সকালে আপনার মায়ের সাথে আমার এই নিয়ে কথা হয়েছে। উনি শুনেছেন আমার থেকে যে আমি আমার ভাইয়ের সাথে দেখা করতে যাব। তখন তো উনি বললেন না যে ওনার বোনেরা আসছেন, হঠাৎ করে রওনা দিয়ে দিল। আর যদি অনেক দূর থেকে আসে তাহলে নিশ্চয়ই অনেক সকাল সকালেই রওনা দিয়েছিলেন। আমাকে সকালে কেন জানালেন না? তারপরে আরও প্রায় 2 ঘন্টা কেটে গেছে মাঝে, আমাকে তো একটা কথাও বললেন না উনি। আমার ভাইয়ের সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল, আমার মতামত নেওয়ার প্রয়োজন ছিল, আপনার না। গহন বুঝলো নিধির রেগে যাওয়াটা অযৌক্তিক কিছু না। আবার নিধি যে কথাটা বলেছে সেই কথাটাও মিথ্যে না, সেসব গহন জানে। কিন্তু তারপরে সেটা নিধিকে বুঝতে দিতে চাইলো না, বরং নিধির ধারণাটা ভুল সেটা বোঝানোর ভঙ্গিতে বললাম, ভুল ভাবছো তুমি, মা হয়তো ভুলে গিয়েছিল, ভেবেছিল সরাসরি কথাটা আমাকে বলবে, সেজন্য আর তোমায় জানানো হয়নি। প্লিজ এই নিয়ে আর রাগারাগি করো না। আজকের জন্য তোমার ভাইয়ের সাথে কথা বলে না ফোনে। রাগে দুঃখে নিধির এখন কান্না পাচ্ছে। খুব বেশি কিছু আবদার করে ফেলেছিল কি? শুধু একটু ভাইয়ের সাথে গিয়ে দেখাই করতে চেয়েছিল। বাপের বাড়িতে গিয়ে তো 2-4 দিন থাকতেও চায়নি। গহন তো কথাও দিয়েছিল রাতে, কিন্তু রাখলো না কথা, কেঁদেই ফেলল নিধি। 2 হাতে চোখের জল মুছতে মুছতে গহনকে উদ্দেশ্য করে বলল, কিচ্ছু লাগবে না, আমি মানিয়ে নিচ্ছি, আর সারা জীবন আমি মানিয়েই চলবো। আর আপনি শুধু মূর্তির মতন দাঁড়িয়ে এই নাটকগুলো দেখতে থাকুন, এর বেশি আপনার থেকে কিছু আশা করাও যায় না। গহনের চোখে মুখে এভাবে অসহায়ত্ব ফুটে উঠল। নিধির দিকে এগিয়ে গিয়ে ওর 2 বাহু ধরে বোঝানোর ভঙ্গিতে বলল, আমায় ভুল বুঝো না নিধি, তুমি আজ মায়ের কথা মেনে নিলে, কাল মা তোমার কথা মানবে, আর না মানলো তখন আমার বলার মতন অনেক কথা থাকবে। সবসময় জোর করে সবাইকে নিজের কথা মানানোর চেষ্টা করতে নেই, বরং এমন কাজ করো যেন এমনিতে তারা তোমার কথা মানতে বাধ্য হয়। নিধি বোধহয় গহনের কথাটা একটু বুঝল, তবে মন মানতে চাইছে না। ফুফিয়ে কেঁদে উঠে বলল, আমার মন মানছে না, আপনি জানেন না আমার বাড়ির অবস্থা। আমার চিন্তা হচ্ছে আমার ভাইকে নিয়ে, ও অনেক ছোট। আমি এর আগে কখনো আমার ভাইকে না দেখে এতদিন থাকিনি। গহন সযত্নে নিধির চোখের জল মুছে দিয়ে ওকে ভরসা দিয়ে বলল, কাল আর আমার কথার খেলাপ হবে না। আজ তুমি আমার কথা শুনেছ, কাল আমি তোমার কথা শুনব। কাল যাই হয়ে যাক না কেন, যদি আমি বেঁচে থাকি তোমাকে নিয়ে যাবই। আজ রাতে গহন তাড়াতাড়ি বাড়ি ফিরল। তাড়াতাড়ি বাড়ি ফেরার কারণ খালাদের সঙ্গে দেখা করা, তবে বাড়ি এসে কোনো অতিথিদের দেখতে পেল না। দরজা নিধি খুলে দিয়েছে। ঘরের ভেতরে এসে যখন পরিবেশ এত শান্ত দেখলো, তখন গহন নিধিকে জিজ্ঞেস করলো, খালারা আসেননি? না, কি যেন দরকারি কাজে মাঝ রাস্তা থেকে ওনারা আবার বাড়ি ফিরে গেছেন। এত দূর থেকে আসছিলেন আর আবার মাঝ রাস্তা থেকে বাড়ি ফিরে গেলেন, কি হয়েছিল? নিধি এগিয়ে এলো গহনের দিকে, আশপাশটা একবার ভালোভাবে দেখে নিল কেউ আছে কি না। গহনের কানের কাছে গিয়ে কথা বলার সামর্থ্য নিধির নেই, কেননা ছেলেটা উচ্চতায় অনেক লম্বা। নিধি ইশারায় গহনকে একটু নিচু হতে বলল। নিধির ইশারা বুঝতে পেরে গহন একটু ঝুঁকে গেল নিধির দিকে। গহন ঝুঁকে আসতে নিধি ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, বলছিলাম না সব ষড়যন্ত্র। আমি নিশ্চিত ওদের আজকে আসার কোনো পরিকল্পনাই ছিল না। আপনাকে আর এই ভেবে চিন্তাও করতে হবে না যে কি এমন ঘটে গেছে, এজন্য ওরা আসতে পারেনি। নিধির কথাটা শুনে গহন হাসবে কি হাসবে না ঠিক বুঝে উঠতে পারল না, তবে মেয়েটার কথা বলার ভঙ্গিতে সবসময় একটা রসিকতার ভাব থাকে, যার কারণে একটু হাসতে মন চাইল, তবে তাও হাসলো না গহন। কি মনে করেন যেন বাড়ির সবার সাথে আজ রাতে খেতে বসতে পারলো গহন। খাবার টেবিলে গহন কিছু বলে ওঠার আগে সালমা বেগম নিজ থেকে গহনকে উদ্দেশ্য করে বললেন, তোমার খালারা আসছিলেনই, পরে তোমার মামি কল করে বলেছিল যে উনিও নাকি আসবে, সেজন্য ওরা আবার ফিরে গেছে। তোমার মামি তো এত দূরে একা আসতে পারবে না, সেজন্য আজ আর ওনাদের আসা হলো না। গহন ছোট্ট করে উত্তরে বলল, ও। কিছুক্ষণ চুপ থাকার পর সালমা বেগম আবারও গহনকে উদ্দেশ্য করে বললেন, নিধিকে নিয়ে বোধহয় তোমার কাল যাওয়ার কথা ছিল, তাই না? কিন্তু কাল তো তোমার খালারা আসবে, তোমরা বরং পরশু যেও। না মা, কালই যেতে হবে, কাল নিধিকে নিয়ে যাব, এই জন্য আমি মিটিং ক্যান্সেল করেছি, পরশু যাওয়া সম্ভব হবে না।
গহনের থেকে এমন কাঠখোট্টা উত্তর মোটেও আশা করেননি সালমা বেগম। কিঞ্চিত অসন্তুষ্ট হলেন ছেলের প্রতি, তবে সেটুকু বুঝতে না দিয়ে ফের হাস্যোজ্জ্বল কণ্ঠে বলে উঠলেন, মিটিং ক্যান্সেল করে যাওয়ার কি আছে? আগে তোমার কাজ বাবা। আর তাছাড়া নিধির ভাই তো অসুস্থ না, কোন জরুরি কাজও নেই। নিধি নিশ্চয়ই তোমার ব্যস্ততা বুঝবে। নিধি তীব্র কৌতূহল নিয়ে তাকিয়ে আছে গহনের মুখের দিকে। গহনের উত্তরটা শোনার জন্য আর অপেক্ষা করতে পারছে না। মনের মাঝে একটু ভয়ও হচ্ছে। ভাবছে এই ছেলে না আবার পোল্ট্রি খেয়ে যায়। এখনও তো নিধি পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারেনি এই ছেলেকে। তবে তেমন কিছুই হলো না। নিধির বিশ্বাস রাখলো গহন। খাওয়া থামে সালমা বেগমের দিকে তাকিয়ে বেশ স্বাভাবিক ভঙ্গিতে বলল, আমি নিধিকে কথা দিয়েছি মা, ও আজ আমার কথা রেখেছে। কাল ওকে দেওয়া কথা রাখা আমার দায়িত্ব। আর মা, কাল সারাদিন আমার বাড়িতে থাকবো না, বাড়ি ফিরতে সন্দেহ হয়ে যেতে পারে। সালমা বেগম আর একটা শব্দ উচ্চারণ করলেন না এই নিয়ে, কেননা তিনি বুঝতে পারছেন এই নিয়ে ছেলের থেকে সমর্থন পাবেন না। এদিকে গহনের পাশে চেয়ারে বসা নিধির খুশিতে এখন লাফাতে ইচ্ছে করছে গহনের গালে গিয়ে কয়েকটা চুমু খেতে। এই ছেলে যে এতটা ভালো সেটা তো নিধি কল্পনাও করেনি। নিজের মায়ের সাথে নিধির হয়ে এতগুলো কথা বলল, ভাবা যায়? নিধির মনে হলো গহনের কথা শুনে উপকারী হয়েছে। গহন ঠিকই বলেছিল, মাঝে মাঝে মানিয়ে নিতে হয়। এদিকে অনেকক্ষণ থেকে কিছু একটা বলার জন্য হুসখুস করছিল পিয়ার। কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল নিজের শাশুড়ির সাথে। ভাবলো এই সুযোগে বলে নেওয়া দরকার, যেহেতু গহনও উপস্থিত আছে। একটু কেসে সবার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে নিজের শাশুড়িকে উদ্দেশ্য করে বলল, মা, আগামীকাল শম্পাকে নিয়ে আমি আমার বাড়ি যাব, আপনাকে তাই আগে থেকে জানিয়ে রাখলাম। পিয়াল কথাটা বলতেই শম্পা খেঁকে উঠে বলল, আমি কি একবারও তোমায় বলেছি যে আমি তোমার বাড়ি যাব? তোমার যাওয়ার ইচ্ছে হলে তুমি যাও, আর আমি তখনই তোমার বাড়ি যাব যখন তোমার বোন তোমার বাড়ি থেকে যাবে। এত মানুষের মাঝে স্ত্রীর এমন ব্যবহারে পিয়াল নিজেই লজ্জা পেল। তবে লজ্জা নেই শম্পার চোখে মুখে। অবাক করার বিষয় হলো শম্পার মাও একটুও শাসন করলেন না মেয়েকে। পিয়াল অবশ্য অবাক হলো না, এটা নিত্যদিনের ব্যাপার। তবে এত মানুষের মাঝে স্ত্রীর সাথে হইচই করার স্বভাব পিয়ালের নেই। তাই যথাসম্ভব শান্ত কণ্ঠে বলল, তুমি এ বাড়িতে আসার পরের দিনই আমার বোন চলে গিয়েছে। যে ব্যবহার করেছো আজ জীবনে আসবে বলে আমার মনে হয় না। নিশ্চিন্তে তুমি যেতে পারো। এই এক অজুহাতে আর কতদিন এখানে থাকবে? বাড়িতে আমার মা বাবা একা, আমি তাদের বড় ছেলে, দায়িত্ব আছে তো আমার। শম্পা ফের খেঁকে উঠে বলল, তোমার মা বাবার দাসী হয়ে থাকার জন্য তো আমি ওই বাড়িতে যাইনি। আমার তো কাজ নেই 3 বেলা তোমার মা বাবাকে রান্না করে খাওয়ানো ছাড়া, তাই তো পারবো না আমি। যদি তুমি আলাদা বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারো তাহলেই আমি এই বাড়িতে থেকে যাব। উপস্থিত কেউই শম্পার কথার কোনো প্রতিবাদ না করলো। গহনের ব্যাপারটা মোটেই পছন্দ হলো না। খাওয়াতে আমি বিরক্তিকর দৃষ্টিতে শম্পার দিকে তাকিয়ে বলল, পিয়ালের সাথে ভদ্রভাবে কথা বলল। শম্পা, ও তো ভালোভাবে কথা বলছে তোমার সাথে, আর শ্বশুর শাশুড়িকে খাওয়াতে পারবে না মানেটা কি? ওনাদের অধিকার আছে, ভদ্রতা শেখো। শম্পার গহনকে বেশ করা কিছু কথা শোনানোর ইচ্ছে ছিল। মেয়ের সে ইচ্ছে বুঝতে পারলেন সালমা বেগম। ওনার পাশেই বসা শম্পা মেয়ে কিছু বলে উঠতে ধরলেন, তবে তার আগে উনি টেবিলের নিচ দিয়ে মেয়ের হাত চেপে ধরলেন। মেয়েকে বোঝানোর চেষ্টা করলেন যেন গহনকে কিছু না বলে। থেমে গেল শম্পা। সালমা বেগম এবারে পিয়ালকে উদ্দেশ্য করে বললেন, দেখো বাবা, আমি আমার মেয়েকে অনেক আদর ভালোবাসে বড় করে তুলেছি। ওকে দিয়ে তো এত খাটাখাটনি নাও করালে পারো। কাজের লোক রাখার সামর্থ্য তোমাদের আছে, তাই না? তোমার মা বাবা দেখাশোনার জন্য লোক রেখে দিতে পারো। ওনাদের যাবতীয় দেখাশোনার দায়িত্ব কেন আমার মেয়ে পালন করবে? ও তো কাজের লোক না তোমার বাড়ির। মা, আপনি শুধু আপনার মেয়ের কথাগুলো শুনে বিচার করছেন। কখনো সময় সুযোগ হলে আমাদের বাড়িতে গিয়ে দেখে আসবেন যে আমার মা বাবা আপনার মেয়ের সাথে ঠিক কেমন ব্যবহার করে। আপনার মেয়ে ঘরে বসে পায়ের উপর পা তুলে হুকুম করে আমার মাকে। আমার মা রান্না করে খাওয়ায় আপনার মেয়েকে, কোনো কাজ করে না ও বাড়ির। আরও কি সুবিধা চাইছেন? এখন নিজের সংসার, স্বামী, সন্তানের কাজও যদি ও না করে তাহলে আমার সত্যি কিছু বলা নেই। তাহলে আমি বলবো ও বরং এখানেই থাক, আমি চলে যাই। পিয়াল ভেবেছিল ওর এই কথা শুনে অন্তত সালমা বেগম একটু দমে যাবেন। হয়তো এবার মেয়েকে তিনি বলবেন পিয়ালের সাথে চলে যেতে। তবে তেমন কিছুই হলো না, বরং মেয়েকে প্রশ্রয় দিয়ে পিয়ালকে উদ্দেশ্য করে বললেন, সে তুমি চাইলে যেতেই পারো, তোমাকে তো আটকানোর সাধ্য আমাদের নেই। তবে আমার মেয়ে আমার কাছে বেশি হবে না কোনোদিন। ওর বাড়ি এটা, ওদের বাবা যথেষ্ট ব্যবস্থা করে রেখে গেছেন ওদের জন্য। দেখো তুমি যা ভালো বুঝো তাই করো। নিধি শুধু বিস্ময় ভরা দৃষ্টিতে দেখে যাচ্ছে এদের এক একজনের কথাবার্তা, আর তাজ্জব বনে যাচ্ছে। যেখানে শম্পা নিজে ওর ভাইয়ের বাড়িতে বসে থেকে ওর ভাইয়ের বউয়ের মাথা খারাপ করে দিচ্ছে, সেখানে নিজের ননদকে সহ্য করতে পারে না। আবার এই মহিলা ঠিক কতটা ধান্দাবাজ যে নিজের মেয়ে খাটাখাটনি করবে সেটা ওনার সহ্য হবে না। অথচ অন্যের মেয়েকে দিয়ে সারা দিন রাত কাজ করে নিচ্ছেন, তো করেই নিচ্ছেন। এদিকে গহন বুঝলো বিষয়টা জটিল আকার ধারণ করছে। সবারই একটা ধৈর্যের সীমা আছে। পিয়াল যথেষ্ট ধৈর্য ধরেছে।
তবে ব্যাপারটা যদি সত্যি এবার জটিল আকার ধারণ করে, এমনও হতে পারে পিয়ালের ধৈর্যের বাঁধ হয়তো ভেঙে গেল। তাই গহনের মনে হলো এবারে পরিস্থিতিটা সামাল দেওয়া উচিত। নিজের মাকে উদ্দেশ্য করে বলল, এসব আলোচনা সমাপ্তি এখানেই হোক মা। পিয়াল, তুমি বরং এক কাজ করো, কাল তোমার মা বাবাকে এখানে আসতে বলো। মা, তুমি কথা বলে নিও, আর তারপরে দরকার পড়লে আমি নিজে ওনাদের দাওয়াত দেব। আর শম্পা, দরকার পড়লে আরও কয়েকটা দিন থাকো, তারপরে তুমি নিয়ে যাও। আর শম্পা, তোমাকেও বলছি কিছুদিন পর শ্বশুরবাড়ি চলে যাও। এমনটা তো না যে একবার গেলে আর এখানে আসতে পারবে না। ওই বাড়ির প্রতিও তো তোমার কিছু দায়িত্ব আছে, বুঝতে হবে তোমায়। পুরো বাড়িতে এই একটা মানুষকে পছন্দ পিয়ালে। গহনেই একমাত্র মানুষ যার কথাবার্তার প্রমাণ পায় যে এই মানুষটার বিবেচনা বোধ আছে, মনুষ্যত্ব বোধ আছে। তাছাড়া বাড়ির বাকি মানুষগুলোকে তো মানুষ বলে গণ্য করতেও পিয়ালের বিবেকে বাধে। এদিকে টেবিলের নিচে সালমা বেগম এখনও মেয়ের হাত শক্ত করে ধরে আছে। শম্পা শুধু রাগে কটমট করছে, পারছে না শুধু নিজের কথার দ্বারা গহনকে ক্ষতবিক্ষত করতে। আর খাবারই খেলো না শম্পা, ছেলেকে নিয়ে উঠে চলে গেল ঘরে। মনে মনে যে কত রকমভাবে গহনকে গালাগালি করলো তার হিসেব নেই। খাওয়া দাওয়া শেষে একে একে সবাই নিজেদের ঘরে চলে গেল। এদিকে গহনের খাওয়া তখনও শেষ হয়নি। নিধি খেয়াল করলো গহন ভাত মাখছে আর একটু একটু করে মুখে নিচ্ছে। নিধির সন্দেহ হলো যে বোধহয় রান্না ভালো হয়নি আজ। কিন্তু রান্না ভালো না হলে তো ওকে কথা শুনতে হতো। তার মাঝে সবার মন মেজাজের যে অবস্থা ছিল, কথা শুনিয়ে একেবারে ফালাফালা করে ফেলতো। নিধি তবুও সন্দেহ গলায় গহনকে বলল, রান্না ভালো হয়নি, খাওয়াই যাচ্ছে না, তাই বলে এত বাজে রান্না তো আমি করি না। গহনের ধ্যান ভাঙলো, তড়িঘড়ি করে বলে উঠল, না না, রান্না সুন্দর হয়েছে তো, আসলে আমারই পেটটা একটু ভরা ভরা লাগছে। এদিকে আবার খাবারটাও নষ্ট করতে পারছি না, মা পছন্দ করে না খাবার নষ্ট করা। গহন কথাটা বলতেই নিধি টেবিলের বাকি প্লেটগুলোর দিকে তাকালো। শম্পা, চিন্তি আর সাবিত তিনজনের প্লেটে বেশ অনেকখানি করে খাবার অবশিষ্ট রয়ে গেছে। শম্পা তো কিছু খায়ইনি। নিধি গহনকে সেগুলো দেখে বলল, ওগুলো তাহলে কি ওরাও তো নষ্ট করেছে? আপনি নষ্ট করলে কি সমস্যা? খেতে না পারলে রেখে দিন। না, সমস্যা নেই, আমি খেয়ে নেব। এত মায়ের বাধ্য ছেলে হতে হবে না। অবশ্য আমি কিছু বলবো না আপনার মাকে নিয়ে, আমি বললেই তো দোষ হয়ে যাবে। পরের বাড়ির মেয়ে বলে কথা, যাই হোক খেতে হবে না, রেখে দিন। গহন এবারও আপত্তি জানালো নিধির কথায়। নিধির এবারে মাথায় আগুন ধরে গেল। গহনের সামনে থেকে প্লেটটা টেনে নিয়ে বলল, একটা কথা বললে শুনেন না কেন? উঠুন, হাত ধুয়ে ঘরে যান। দেখাতে এসেছে আমায় মায়ের কত বাধ্য ছেলে। কথাটা বলে নিধি টেবিলে থাকা সবগুলো এটো প্লেট নিয়ে রান্নাঘরে গেল। এখনও রান্নাঘরে গিয়ে বিড়বিড় করে গহনকে কিসব যেন বলে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর নিধির মনে পড়ল যে ওর তো আজ রেগে থাকার কথা ছিল না, আজ তো নিধির আনন্দের দিন ছিল। নিধির এসব ভাবনার মাঝে রান্নাঘরে টুকটাক আওয়াজ পেল। পিছনে তাকাতে দেখলো গহন দাঁড়িয়ে আছে। নিধি ভ্রু কুচকে বলল, আবার এখানে এসেছেন কেন? খাবারগুলো নিতে এসেছেন নাকি? ওই যে ডাস্টবিনে ফেলে দিয়েছি, ওখান থেকে তুলে খান। গহন ফোঁস করে একটা শ্বাস ছেড়ে বলল, কফি বানাতে এসেছি, আমাকে বলা যেত না? আমার অভ্যেস আছে নিজের কাজ নিজে করার। নিজে কফি বানিয়ে খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে যে এখন আর কারো বানানো ভালো লাগে না। গহন ভেবেছিল নিধি বোধহয় ওর এই গুণ শুনে ভাবা দেবে, তবে তেমন কিছুই হলো না। বরং নিধি ব্যঙ্গাত্মক গলায় বলল, ও তার মানে এই বাড়িতে কেউ আপনাকে কফিটাও বানিয়ে দেয় না? আরে আসলে ফাটা কপাল তো আপনার। আমার কপালে এর থেকে ঢের ভালো ছিল। আমার মা তো আমাকে ডিম ভেজে এনে দিত, যা খেতে চাইতাম তাই বানিয়ে দিত। আর আপনার মা বোনেরা শুধু পারেই ঢং করতে। কথাটা বলে নিধি নিজেই নিজের জিভে কামড় বসালো। শেষের বাক্যটা বলা উচিত হলো না। গহনের দিকে তাকাতে দেখলো গহন কিছু একটা বলার জন্য মুখ খুলছে, তবে গহনকে আর নিজের মুখটা খুলতে দিল না। তার আগে নিজে বলে উঠল, বুঝতে পেরেছি শেষের কথাটা পছন্দ হয়নি, ঠিক আছে আর বলবো না। এখন আমার জন্য এক কাপ কফি বানান, দেখি কেমন কফি বানাতে পারেন। যদি ভালো না হয়েছে আপনাকেই কিন্তু গিলাবো। আর শুনুন, যে সে কফি আমি খাই না, বেশি করে ঘন দুধ দিয়ে 3 চামচ চিনি দিয়ে বানিয়ে আনবে। কিন্তু আমি তো ব্ল্যাক কফি খাই, চিনি ছাড়া। গহন কথাটা বলতে নিধি মুখ ভঙ্গিতে তুমুল বিরক্তি ভাব ফুটে তুলে বলল, এটা আবার কেউ খায়? তাই তো বলি, আপনার মুখ কেন এত তেতো? যাই হোক, আপনি খান আপনার কফি, আমার লাগবে না। কথাটা বলে নিধি ঘরে যাওয়ার জন্য উদ্যত হয়েও থেমে গেল। আবারও কয়েক কদম পিছিয়ে গহনকে ডাকলো। গহন নিধির দিকে তাকাতেই দেখলো নিধি ঠোঁটে হাসি ফুটে ওর দিকে তাকিয়ে আছে। গহন আগবারে জিজ্ঞেস করলো, কিছু বলবে? নিধি উপর নিচ মাথা নাড়িয়ে কৃতজ্ঞতার কণ্ঠে বলল, ধন্যবাদ আমায় দেওয়া কথা রাখার জন্য, আমার হয়ে কথা বলার জন্য ধন্যবাদ। আমি জানি আমাকে হয়তো আপনার খিটখিটে বদমেজাজি মনে হয়, অস্বাভাবিকও না ব্যাপারটা, তবে একদিন আপনি বুঝবেন কেন আমি এমন করি। আসলে মাথাটা সবসময় বিভিন্ন কারণে গরম হয়ে থাকে, আর সব রাগ গিয়ে পরে আপনার উপর। আমার ব্যবহারে কখনো কষ্ট পেয়ে থাকলে সরি। এক নাগারে কথাগুলো বলে নিধি চলে যেতে ধরলে
পিছন থেকে গণ বলে উঠল, সমস্যা নেই, রাগ দেখাতে পারো, আমার সহ্য করার অভ্যাস আছে, তবে অনুরোধ একটাই, সম্পর্কটাকে শুধু রাগ দেখানোর জায়গায় বানিও না। নিধি কোনো উত্তর দিল না, চুপচাপ চলে গেল সেখান থেকে। নিধি জানে গহন এসে এখন আবার ল্যাপটপ নিয়ে বসবে, সেজন্য অযথা জেগে থাকতে চাইল না। আর এমনিতেও মানুষটার মুখ দিয়ে তো ভালো কোনো কথা বের হয় না। নিধির স্বামী তোর ভালো না যে একটু প্রেম ভালোবাসা কথা বলবে, কিংবা স্বামীর সাথে গল্প করে একটু সুখ অনুভব করবে? নিজের দুর্ভাগ্যের কথা স্মরণ করে দীর্ঘশ্বাস ফেলল নিধি। ঘুমানোর আগে ভাবলো একবার আকিবকে জানিয়ে রাখবে যে কাল ও নিয়াজের সাথে দেখা করতে যাবে। কলও করলো আকিবকে, তবে নিধির দুর্ভাগ্য, আকিবের থেকে জানতে পারলো নিয়াজ নাকি ওর মামার বাড়ি গেছে, তাও আজই, কয়েকদিন পরে আসবে। ফোনটা রেখে দিয়ে একরাশ দুঃখ নিয়ে বিছানায় কাঁথা মুড়ে দিয়ে শুয়ে পড়ল নিধি। ঘরে তখন নিধি একাই, জানালার পাশে শুতেই হঠাৎ করে মনে হলো যদি এখন জানালা দিয়ে কেউ উকি দেয়, যদি তার চোখে মুখের আকৃতি বিকৃত হয়, যদি তার মুখ দিয়ে রক্ত ঝরে। এক লাফে নিধি জানালার দাঁত থেকে সরে এসে আবার গন যে পাশে ঘুমায় সে পাশে শুয়ে পড়ল, তাও একেবারে কাঁথা মুড়ি দিয়ে, যেন বোঝাই যাচ্ছে না ওখানে কোনো মানুষ শুয়ে আছে। বেশ অনেকটা সময় পর বুঝতে পারলো যে বিছানার উপর এভাবে গুটিসুটি হয়ে নিধি শুয়ে আছে, কোনো বালিশ রাখা নেই। গহন নিধির দিকে এগিয়ে গিয়ে ওকে একবার নাম ধরে ডাকলো। গহনের কণ্ঠটা পেতে নিধি চটপট কাঁথার ভেতর থেকে বেরিয়ে উঠে বসলো। গহন দেখলো মেয়েটা একেবারে ঘেমে ভিজে চুপচুপে হয়ে গেছে। এবারে বিরক্ত হলো গহন, মেয়েটার কি স্বাভাবিক কোনো বোধ বুদ্ধি নেই? যদি গরমই লাগছিল তাহলে কাঁথার ভিতরে ঢোকার কোনো মানে হয়? ঘরে তো ফ্যান আছে, এসিও আছে, সেগুলো কি চালানো যেত না? মাথায় কি তোমার আসলেও বুদ্ধি নেই? এই গরমের মধ্যে কাঁথার ভেতরে ঢুকেছিলে কেন? ঘরে ফ্যান আছে, এসি আছে, জানো না? নিধি আগে ভূতের ভয়ের কথাটাই বলতে চেয়েছিল গহনকে, তবে এসি নামটা শুনতে ওর ভাবনা অন্যদিকে ঘুরে গেল। আশেপাশে তাকে সে খোঁজার চেষ্টা করলো, নিধি খেয়ালই তো করেনি যে এই ঘরে এসিও আছে। বিস্মিত নয়নে গহনের দিকে তাকিয়ে বলল, এসিও আছে আপনাদের ঘরে? এত বড় লোক আপনারা, অথচ কাজ করার জন্য বাড়িতে একটা লোক রাখতে পারেন না? আছে তো কাজ করার জন্য লোক, মা নিজে আমাদের সবার জন্য রান্না করতে পছন্দ করে, সেজন্য রান্নার লোক রাখা হয়নি। বাকি কাজের জন্য মিতা আছে। আপনার মা আপনাদের জন্য রান্না করতে পছন্দ করে বললেই হলো এক কথা। ফাজলামো জিনিসটা আপনার সাথে যায় না, তাই অযথা ফাজলামো করতে আসবেন না। নিধি আশা করেছিল ওর এই কথার প্রেক্ষিতে গহন নিশ্চিতভাবে ওর সাথে ঝগড়া লাগবে, কেননা নিধি বারবার গহনের শ্রদ্ধেয় মাকে নিয়ে কথা বলছে, আর গহন তো মায়ের অনুগত সন্তান, রেগে যাবে এটাই তো স্বাভাবিক। তবে গহন রাগারাগি না করে মৃদু গম্ভীর গলায় বলল, আমার মাকে নিয়ে কথা থাক, সবসময় অন্যদের নিয়ে কেন কথা বলো? মাঝে মাঝে তো শুধুমাত্র আমাদের নিয়েও কথা হতে পারে, তাই না? কখনো কি ভাবার চেষ্টা করেছো এই ঘরে আমরা দুটো মানুষ থাকা সত্ত্বেও কেন আমাদের একা লাগে? কেন আমরা কেউ কারোর সাথে কথা বলার মতন কথা খুঁজে পাই না? নিধি মাথা তুলে গহনের দিকে তাকিয়ে পাল্টা প্রশ্ন করলো, আমাকে করার আগে আপনি নিজেকে কখনো এই প্রশ্নটা করেছেন? আপনি নিজেকে কখনো জিজ্ঞেস করেছেন কেন আমার মতন একটা মেয়ে যে কথা বলতে ভালোবাসে সেও আপনার সাথে বলার মতন কোনো কথা খুঁজে পায় না? আপনি নিজে কখনো ভেবে দেখেছেন কেন আমাদের দুজনের মাঝে আমাদের দুজনকে নিয়ে কথা হয় না? তার কারণটা আমি বলি, কারণ আমাদের দুজনের মাঝে কিচ্ছু নেই, আমাদের দুজনের মাঝে সবসময় কেউ না কেউ থাকেই, আমরা দুজন ছিলামই না কখনো। দমে গেল গহন, একটু হলো যেন বুঝতে পারলো যে নিধির বলা কথাগুলো ভুল না, সত্যি ওদের দুজনের মাঝে হয়তো এখনো কোনো সম্পর্ক তৈরি হয়নি। তবে গহনের মনে হলো আজ একটু ওদের দুজনের মাঝে নিজেদেরকে নিয়ে কথা হওয়া দরকার। হাতে থাকা কফির মগটা নিধির দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও। নিধি কফির মগটার দিকে তাকিয়ে কণ্ঠে একরাশ অনীহা প্রকাশ করে বলল, এসব চিনি ছাড়া কফি আমি খাই না, আপনি খান। যেমন বলেছিলে তোমার জন্য তেমন ভাবেই বানিয়েছি, আমার জন্য আলাদা করে চিনি ছাড়া বানিয়েছি। গহন কথাটা বলতে নিধি এক প্রকার লাফিয়ে পড়ল কফির উপরে। মেয়েটার মনোযোগ এখন শুধুমাত্র সেই কফিতেই। পাশে যে গহন দাঁড়িয়ে আছে সেদিকে কোনো খেয়ালই নেই। কিছুক্ষণ চুপ থাকার পর নিধি বলে উঠল, কাল যাওয়া হবে না আমাদের? আমার ভাই বাড়ি নেই, ও এলে তারপর দেখা করতে যাব। গহন ছোট্ট করে উত্তরে শুধু ঠিক আছে বলল। নিধিও আর কথা তুলল না। গহন বিরক্তি হলো নিধির প্রতি। গহন যে আগ বাড়িয়ে এত কথা বলতে পারে না, এই মেয়েটা কি সেসব বোঝে না? গহন আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো চুপচাপ। বুঝলো এই মেয়েটা বলবে না কিছু, নিজেই বলে উঠলো, চলো বারান্দায় যাই। নিধি ভাবনা চিন্তা করার সময় নিল না, বারান্দায় যাওয়ার ইচ্ছে হলো না। জানালার পাশে গহনকে ইশারায় দেখে বলল, বারান্দায় যাবো না,
ওখানে ভূত চলে আসতে পারে, এখানে বসুন, এখানে ভূত এলো আগে আপনাকে ধরবে, ততক্ষণে আমি পালিয়ে যাব। কথাটা বলে নিধি একা একাই হাসলো। গহন কিছু মনে করলো না, বরং নিধির হাসি দেখে ওর নিজেরও একটু হাসার ইচ্ছে হলো। তবে নিজের স্বভাবসুলভ গম্ভীর খোলসের বাইরে বেরিয়ে এসে হাসতেও পারলো না। চুপচাপ বাধ্য ছেলের মতন বিছানায় এসে বসলো। যথেষ্ট কথা আগ বাড়িয়ে বলেছে গহন, আর কিছু বলা সম্ভব না, মুখ দিয়ে আর কথা বেরই হবে না। এমনিতেই বারান্দায় যাওয়ার কথাটা বলার কারণে এখন অস্বস্তি হচ্ছে। কিছুটা সময় চুপ থাকার পর নিধি বলে উঠলো, আপনাকে একটা কথা বলি, কিন্তু কথা দিতে হবে, পরে এই নিয়ে খোঁটা দেবেন না। গহন কফিতে একটু চুমুক দিয়ে বলল, এসব অভ্যাস সচরাচর মেয়েদের থাকে, ছেলেদের না। আরে সেটা তো আমিও জানি, কিন্তু আপনি তো আবার অন্য ধরনের ছেলে, মানে আপনি ছেলেই কিন্তু একটু আলাদা। যাই হোক, খোঁটা দেবেন না তো। গহন দুদিকে মাথা নাড়িয়ে না বোধক উত্তর জানালো। গহনের থেকে সাড়া পেতে নিধি একটু উদাস ভঙ্গিতে বলল, আমি চা খাই না, কফি আমার খুব ভালো লাগে। আমার এক চাচাতো বোন রাত জেগে পড়াশোনা করে, আমার চাচি ওর জন্য কফি এনে রাখে। জানেন, আমাকে খেতে দিত না। আমিও ভালো স্টুডেন্ট ছিলাম, রাত জেগে পড়তাম, কিন্তু আমাকে এমনি পড়তে হতো। ভুলক্রমেও যদি কখনো কফি বানিয়ে খেতাম, অনেক কথা শুনতে হতো। আপনার বাড়িতে আবার এমন কোনো সম্ভাবনা নেই তো? গহন তৎক্ষণাৎ কোনো উত্তর দিতে পারল না। কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর নিধিকে আশ্বস্ত করে বলল, নেই, তাহলে ঠিক আছে, আপনি বরং রোজ আমায় কফি বানিয়ে খাওয়াবেন। আমি যদি সারাদিন রান্না করে খাওয়াতে পারি, আপনি একটু কফি বানিয়ে খাওয়াতে পারবেন না? পারতেই হবে। গহন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি কি বলেছি পারবো না? এত অতিরিক্ত কথা বলতে নেই, চুপ থাকো। নিধি মুখ ভেঙছে চুপ করে গেল। মনে মনে নিজেই প্রতিজ্ঞা করলো যে আর কথা বলবে না। এভাবে বেশ কিছুটা সময় কেটে গেল। দুজনের কফিও শেষ হয়ে গেল। কফিটা শেষ হতে গহনই আবার নিধিকে বলল, কিছু বলো। নিধি বোধহয় এই কথাটার অপেক্ষাতেই ছিল। সঙ্গে সঙ্গে খ্যাক করে উঠে বলল, নিজে তো চুপ করতে বললেন, আমার কথা তো সহ্য হয় না আপনার। বাকিরা সারাদিন কানের কাছে জ্ঞান করবে, তাতে কিচ্ছু হবে না। যত সমস্যা নিধি কথাগুলো বলে নিধি অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে থাকলো। আবারও কিছুটা সময় নীরবতা চলল। তারপর হঠাৎই নিধির কানে গহনের কণ্ঠস্বর বেশি এলো। বেশ জটিল একটা প্রশ্ন করলো গহন, তুমি কি স্বেচ্ছায় আমায় বিয়ে করোনি? বিয়ের আগে কি আমার সম্বন্ধে কিছুই জানতে না? জোর করে বিয়ে দেওয়া হয়েছিল তোমায়? আর যদি তাই হয়ে থাকে, কেন ইচ্ছে ছিল না? আমাকে কি পছন্দ ছিল না তোমার? নিধি তাকালো গহনের দিকে, ডুব দিল পুরনো ভাবনায়। মনে পড়ে গেল কত কান্নাকাটি করেছিল, কত জেদ করেছিল এই বিয়েটা করবে না বলে। বাড়ির লোকের পায়ে অবধি ধরেছিল যেন ওকে আর একটু সময় দেয়, পড়াশোনাটা যেন শেষ করতে দেয়। ততদিন অবধি সময় না দিল যেন অন্তত বার্ষিক পরীক্ষাগুলো দিতে দেয়। কিন্তু কেউ একটা কথাও শোনেনি নিধি। সে অভিমানিত, আর কার সাথে বিয়ে দিচ্ছে, সে ছেলেটা কেমন, কোন বাড়িতে বিয়ে দিচ্ছে, কিচ্ছু জানার প্রয়োজন মনে করেনি। গহনের ছবিটা অবধি দেখেছিল না। যেদিন গহন নিধির সাথে কথা বলতে চেয়েছিল, সেই দিনই প্রথমবারের মতো নিধি গহনকে দেখেছিল। সেদিন যখন গহন জানতে চেয়েছিল নিধির থেকে যে বিয়েতে ওর মত আছে কিনা, তখন নিধির খুব করে ইচ্ছে হয়েছিল বলার জন্য যে ওর মত নেই, কিন্তু তখনই মনে পড়ে গিয়েছিল ওর মায়ের বলা কথাগুলো। নিধির মা নিধিকে বলেছিল ওনারা নাকি আর নিধির খরচ চালাতে পারছিলেন না। নিধি এখন বোঝার মতন হয়ে গেছে ওনাদের জন্য, সেজন্য নিজেদের দায়িত্ব পালন করে মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠাতে চান। সেই কথাগুলো মনে পড়ে গিয়েছিল নিধির। তাই আর গহনকে বলেনি যে ওর অমতে এই বিয়েটা দিচ্ছে, বলেছিল নিধির মত আছে। পুরনো সেই কথাগুলো ভাবতে নিজের দুচোখ ছলছল করে উঠল। কোনো এক অজানা আতঙ্কে গহনের বুকটা ধক করে উঠল। মনে হলো নিধি এখন বলবে যে ওর গহনকে পছন্দ ছিল না। হয়তো বিয়ে করার ইচ্ছে ছিল, তবে গহনকে না। হয়তো নিধির জীবনে অন্য কেউ ছিল যাকে নিধি প্রচণ্ড ভালোবাসত, সেই জন্যই হয়তো এখনও গহনকে ভালোবাসতে পারেনি। মৃদু কাঁপা কাঁপা গলায় গহন ফেরে জিজ্ঞেস করলো, আমায় পছন্দ ছিল না তাই না? ততক্ষণ নিধির গাল বেয়ে চোখের জল গড়িয়ে পড়েছে। দুহাতে নিজের চোখের জল মুছে নিয়ে মলিন হেসে বলল, ব্যাপারটা তেমন না। আসলে আমার বিয়ে করারই ইচ্ছে ছিল না। আমার ইচ্ছে ছিল পড়াশোনা শেষে চাকরি বাকরি করে আমার মা বাবাকে নিয়ে আলাদা থাকার। আমার ইচ্ছে ছিল আমার বাবার ভালো চিকিৎসা করানো। জানেন, অ্যাক্সিডেন্ট হওয়ার পর ডাক্তার বলেছিল যে ঠিকঠাক চিকিৎসা হলে আমার বাবা আবারও হাঁটতে পারবে, কিন্তু টাকা ছিল না। সেজন্য আমার বাবাকে এখন হুইল চেয়ারে বসে থাকতে হয়। আমার ভাইটা সরকারি স্কুলে পড়ে। আমার ইচ্ছে ছিল ওকে ইংলিশ মিডিয়ামে পড়াবো, খুব ভালো কিছু বানাবো ওকে। সেজন্য আমার নিজের টাকার প্রয়োজন ছিল, কিন্তু কেউ আমাকে পড়াশোনাই করতে দিল না, বিয়ে দিয়ে দিল। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল গহন। যাক, এতটুকু তো অন্তত নিশ্চিত হলো যে ওকে নিয়ে নিধির কোনো সমস্যা ছিল না, অন্য কাউকে ভালোও বাসত না। তোমার মতামত উপেক্ষা করে বিয়ে দিয়ে দিল কেন? শুনলো না কেন তোমার কথা?
তুমি যথেষ্ট বড় হয়েছো, তোমার মতামতের দাম আছে। নিধি তাচ্ছিল এসে বলল, মেয়েদের মতামতের দাম কোনো কালেই ছিল না। বাবা, ভাই, স্বামী, সন্তান, কারো কাছেই মেয়েদের মতামতের মূল্য থাকে না। আপনি বলুন, আপনার কাছে কি আমার মতামতের মূল্য আছে? অবশ্যই নেই। থাকলে সেদিন সিনথিয়ার ব্যাপারে আগেই রায় দিয়ে দিতেন না? নিজে নিজে কত কথা বলে গেলে। সেদিন আপনি আমার মতামত শোনার প্রয়োজন মনে করেছিলেন। আমি অপেক্ষায় ছিলাম তুমি কিছু বলবে জন্য। তুমি চুপচাপ শুধু কাঁদছিলে, এজন্য আমার রাগ উঠেছিল। অন্যান্য সময় তো যথেষ্ট কথা বলো তুমি, তাহলে তখন চুপ ছিলে কেন? আপনার বোঝা উচিত ছিল যে হঠাৎ করে সে পরিবেশটায় আমার মাথা ঘুরে উঠেছিল, এজন্য কিছু বলতে পারছিলাম না। যাকগে সেসব কথা। এখন আপনি বলুন তো, আপনি রাজি ছিলেন এই বিয়েতে? আপনি কি বিয়েটাও করেছেন? মায়ের কথাতে গন জিভ দিয়ে ঠোঁট ভিজে নিয়ে বলল, মিথ্যে বলবো না, আমার মায়ের তোমাকে পছন্দ, এজন্যই বিয়ে করেছিলাম। তাহলে যদি আবার হঠাৎ কখনো আমি আপনার মায়ের অপছন্দের তালিকায় চলে যাই, তাহলে কি আমাকে ফেরত দিয়ে আসবেন? হঠাৎ করে কী ভেবে যেন নিধির মাথাটা প্রশ্নটা চলে এলো। কেননা এই কয়েকদিনে শাশুড়ি যত রূপ দেখছে, তাতে কখন যে উনি আবার কী রূপ ধারণ করবে তা বোঝা মুশকিল। নিধি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে গহনের দিকে, বোঝার চেষ্টা করছে অস্বস্তি হচ্ছে কিনা, কিংবা গহন মিথ্যে বলার চেষ্টা করবে কিনা। গহন খুব বেশিক্ষণ সময় নিল না উত্তরটা দেওয়ার জন্য। বেশ স্বাভাবিক ভঙ্গিতে বলল, যার ইচ্ছেতে আসো না কেন, যাবে তোমার ইচ্ছেতে। যদি তুমি কখনো যেতে চাও তাহলেই যেতে দেব। আমি সম্পর্ক ভাঙ্গার থেকে গড়তে বেশি ভালোবাসি। আমি কখনো তোমায় যেতে বলবো না। যেতে চাইলেই যেতে দিতে হবে কেন? জোর করে ধরে রাখতে পারবেন না? অবশ্য ধরে রাখবেনই বা কেন? ভালো তো আর বাসেন না যে আটকে রাখবে। দিদিকে ছাড়া কি আর আপনার জীবন থেমে থাকবে নাকি? ভালোই চলবে। কাউকে ছাড়াই তো কারো জীবন কখনো থেমে থাকেনি। আপনি তো পুরুষ মানুষ, তার উপরে বড়লোক, সুন্দর। দুদিন পর আপনার মা আবার আপনার জন্য কাকে পছন্দ করবে, আর আপনি নাচতে নাচতে গিয়ে তাকে বিয়ে করে নিয়ে আসবেন। ঠিকই করবেন। নিধিকে আটকে রাখার কোনো প্রয়োজন নেই, বরং পারলে লাথি দিয়ে বের করে দিবে। নিধির বলা কথাগুলো গহনকে ভীষণ ভাবালো। সত্যি তো, ওকে যেতে দেবে কেন গহন? নিধি তো গহনের স্ত্রী, ওর অধিকার আছে নিধিকে আটকে রাখার। তাহলে কেন বলতে পারলো না যে নিধি যেতে চাইলেও যেতে দিবে না? কারো ক্ষমতা নেই নিধিকে গহনের থেকে আলাদা করা। গহনের চোখ মুখ দেখে নিধি বোধহয় বুঝতে পারলো যে গহন ওর কথাগুলোই ভাবছে। হাসলো নিধি। কার থেকে কি আশা করেছিলে? যে সম্পর্ক কোনো ভালোবাসা নেই, কোনো বিশ্বাস নেই, একে অপরের প্রতি কোনো সম্মান নেই, যে সম্পর্কে এখনো সামান্য বন্ধুত্ব গড়ে উঠতে পারেনি, সে সম্পর্কে অধিকার বোধ কী করে থাকবে? নিধি বিছানায় শুতে শুতে গহনকে বলল, ঘুমিয়ে যান, এত ভাবতে হবে না। আর আমি জানি আমি হয়তো বিরক্ত করি আপনাকে, তবুও বলবো কষ্ট করে সহ্য করে নিন। কী আর করবেন বলুন? বেছে বেছে গরিব ঘরের মেয়েকে বিয়ে করেছেন, অসহায় তো হবেই। যাওয়ার কোনো জায়গাও নেই, উপায়ও নেই, সেজন্য এখানেই পরে থাকতে হবে। কথাটা বলা নিধি শুয়ে পড়ল। গহন একবার হাত বাড়িয়ে নিধিকে ডাকতে নিল, তবে নিধির কাঠটা ছুতে যাওয়ার আগেই থেমে গেল। আবার হাতটা গুটিয়ে নিল। যা বলতে চাইলে গহন সেটা বলতে পারলো না। নিজের সবটুকু অনুভূতি যে প্রকাশ করতে পারে না গহন, এই ব্যাপারে গহন অপরাগ। নিজের অনুভূতির প্রকাশ্য বর্ণনা দিতে পারে না, বোঝাতে পারে না কাউকে নিজের ভালোবাসা, কাউকে বোঝাতে পারে না গহন যে ওর জীবনে কার কী স্থান। থেমে গেল গহন। ভাবলো যদি কখনো নিধিকে বোঝাতে পারবে বলে মনে হয়, সেদিনই না হয়ে নিধিকে আবারও ডাকবে। তার আগে আর অযথা ডেকে বিব্রত করবে না। মাঝরাতে হঠাৎ করেই কিছু শব্দে নিধির ঘুমটা ভেঙে গেল। চোখ খুলতেই দেখলো গহন সোফায় গা এলে দিয়ে বসে আছে। নিধি উঠে বসে গহনকে উদ্দেশ্য করে বলল, ঘুমননি কেন আপনি? নিধির কণ্ঠস্বরটা কানে যেতে গহন ওর দিকে তাকে অপরাধী গলায় বলল, দুঃখিত তোমার ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য, কিন্তু ঘুমননি কেন আপনি? কাজ করছিলেন? না, ঘুমিয়েছিলাম তো। তাহলে উঠে বসে আছেন কেন? কিছু হয়েছে নাকি? না, কিছু হয়নি, তুমি ঘুমিয়ে পড়ো। নিধির ব্যাপারটা ঠিক লাগলো না। গহনের কথাটা বিশ্বাসও হলো না। বিছানা থেকে উঠে গিয়ে আগে লাইটটা জ্বালালো, তারপরে গহনের দিকে এগিয়ে গেল। গহনকে দেখেই মনে হচ্ছে বোধহয় শরীরটা ঠিক লাগছে না, অসুস্থ হয়তো। নিধি প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, ঝামেলা না করে সত্যি করে বলুন তো কী হয়েছে? শরীর খারাপ লাগছে? বললাম তো এমন কিছু হয়নি, পেটে ব্যথা করছে, সেই সাথে গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে। আসলে বেশি ঝাল খেলে আমার সমস্যা হয়। আজ তরকারিতে প্রচুর ঝাল হয়েছিল তো, সেজন্য এই সমস্যাটা হলো আর কি। আপনি যখন জানেন ঝাল খেলে আপনার সমস্যা হয়, তাহলে খাচ্ছিলেন কেন? আমার কিসে সুবিধা অসুবিধা সেদিকে না হয় খেয়াল নাই রাখলেন, তাই বলে নিজের কিছু সুবিধা অসুবিধা সেদিকেও খেয়াল রাখবেন না? তখন যদি আমি প্লেটটা কেড়ে না নিতাম, তাহলে তো সবই খেয়ে নিতেন। চিন্তা করো না, ঠিক আছে আমি, সমস্যা হবে না। যাও ঘুমিয়ে পড়ো। তা আপনি কি এখানে বসে থেকে ধ্যান করবেন? ওষুধ খেয়েছেন? গহন উপর নিচ মাথা নাড়ল।
যাক, এই ব্যাপারে গহন বেঁচে গেল অন্তত ওষুধটা খাওয়ার জন্য। কেননা নিধি মনে মনে ঠিক করেই রেখেছিল, যদি গহন বলে ও ওষুধ খায়নি তাহলে লোকটাকে আচ্ছা মতো কথা শোনাবে। গহন এখন শুতে চাইল না, তবে নিধি জোর করলো, বলল ঘুম হলে নাকি একটু আরাম পাবে। এদিকে গহন মেয়েটাকে বোঝাতেই পারলো না যে এখন গহনে ঘুম আসবে না। জোরাজোরি করতেই লাগলো তো করতেই লাগলো। এক পর্যায়ে গিয়ে গহন নিজেই হার মেনে নিল। ভাবলো অযথা কথা বাড়িয়ে লাভ নেই, এর থেকে বরং শুয়ে পড়লো, অন্তত এই মেয়েটার বকবক থেমে যাবে। শ্বশুরবাড়িতে আসার পর আজকে প্রথম নিধির এত সকাল সকাল ঘুম ভাঙলো। আরও অবাক করার বিষয় হলো, চোখ মেলে পাশে তাকাতেই দেখলো গহন এখনও ঘুমিয়ে আছে। ভাবা যায় সকাল 7টা বাজতে চলেছে, অথচ গহন এখনও ঘুম থেকে উঠেনি। নিধি ভাবলো গহনের শরীরটা বোধহয় একটু বেশিই খারাপ। আর তাছাড়া গতকাল রাতও তো অনেক দেরি করে ঘুমিয়েছিল, এখন মানুষটাকে একটু ঘুমোতে দেওয়া উচিত, বিরক্তি করা ঠিক হবে না। নিধি হাত মুখ ধুয়ে আস্তে করে দরজা ছিটকিনি খুলে বাইরে বেরোলো, উদ্দেশ্য রান্নাঘরে যাওয়ার। ভাবলো এই কয়দিন তো উঠতে দেরি হয়েছে, আজকে না হয় নিধি সবার জন্য সকালে নাস্তাটা বানাবে। এই কদিন অন্তত সকালে নাস্তার ব্যাপারে তো বেশ ভালোই আরাম করলো। শাশুড়ি মা রান্নাবান্না করে রাখে আর নিধি শুধু খায়, যদিও ব্যাপারটা বেশ অবিশ্বাস্য, কিন্তু তারপরে তো ঘটেছে। নিধি রান্নাঘরে ঢুকতে ধরলে কারো একটা সাথে ধাক্কা খেলো, ভয়ে চমকে উঠলো নিধি। সামনে তাকাতেই দেখলো মিতা দাঁড়িয়ে আছে, মেয়েটারও একই অবস্থা। নিধিকে দেখে সেও ভয় পেয়েছে। আরে বড় ভাবে, আপনি আমারে তো ডরাইয়া দিয়েছিলেন। আরে আপনিও তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন। যাক, তাও আপনি এলেন ছুটি কাটিয়ে, এবার যদি আমি একটু শান্তি পাই। নিধির মুখ থেকে ছুটির কথাটা শুনতে মিতা চোখে মুখে কিঞ্চিত বিস্ময় ভাব ফুটিয়ে তুলে বলল, কী করলেন ছুটি? আমি আবার কবে ছুটিতে গেলাম? কী কোন এইসব? নিধি কপাল কুঁচকে বলল, আপনি তো কয়েকদিন ধরে আসছেন না, আপনি নাকি ছুটি নিয়েছেন কাজ থেকে। দূরও কী যে কর না, গত কয়েকদিন কাম একটু কম ছিল এই বাড়িতে। আপনার শাশুড়ি আম্মাই তো আমার কইছিল যে খালি সকালে আইসা নাস্তা বানিয়ে দিয়ে চলে গেলেই হইব, আর কোনো কাম করা লাগবো না। হের লাইগা আমি সকালে আইসা রুটি সবজি বানিয়ে দিয়া চলে যাই, ভোরে আসা লাগে। নিধি অবিশ্বাস্য দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল মিতার দিকে। নিধি বুঝে উঠতে পারলো না যে মিতা ওকে ভুলভাল তথ্য দিল নাকি ওর শাশুড়ি ওকে মিথ্যে বলেছিল। অনুষ্ঠানের পরের দিন থেকেই তো উনি নিধিকে বলে যাচ্ছেন যে মিতা নাকি ছুটিতে ছিল, সেই জন্য আসতে পারছে না। কিন্তু এখন মিতার কথা শুনে তো মনে হচ্ছে বাড়ির মানুষজন ঘুম থেকে ওঠার আগে মিতা এসে রান্নাবান্না করে চলে যেত। বা দারুণ ব্যাপার, তার মানে সব কিছু করা হয়েছে নিধিকে দিয়ে অতিরিক্ত কাজ করানোর জন্য। খুব ভালো, এটাই তাহলে নিধির শাশুড়ি অন্যের মেয়ের কষ্ট বোঝার নমুনা। আপাতত মিতার সাথে আর কোনো কথা বাড়াতে চাইল না নিধি, শুধু জিজ্ঞেস করলো যে এখন চলে যাচ্ছে কিনা। মিতা স্বাভাবিকভাবে বলল যে যেহেতু ওকে যতটুকু কাজ বলা ছিল যতটুকু কাজ শেষ, তাহলে তো চলেই যাবে। নিধিও আর কথা বাড়ালো না, মিতাকে যেতে দিল। রান্নাঘরে গিয়ে দেখলো আজকেও বাকি দিনের মতন মিতা রুটি বানিয়েছে, তবে আজ আর সঙ্গে সবজি নেই। ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করা হয়েছে। নিধি বুঝে উঠতে পারে না রুটির প্রতি এই বাড়ির মানুষের কিসের এত ভালোবাসা। এত বড়লোক মানুষজন তাও একটু ভাত খায় না, একটু তেলে ভাজা বা ঘিয়ে ভাজা পরোটা অবধি খায় না। কি হবে এত টাকা পয়সা দিয়ে, যেখানে রোজ সকালে রুটি আর সবজি খেতে হয়। তাও আজকে মাংস রান্না করা হয়েছে। মাংসের রং দেখেই নিধি বুঝতে পারছে তুমুল ঝাল দিয়ে রান্না করা হয়েছে। এদিকে মনে পড়ে গেল গহনের কথা। রাতে ঝাল খেয়ে লোকটার যে অবস্থা হয়েছিল, সকালে উঠেও যদি এই তরকারি খায় তাহলে ওনাকে বোধহয় আর বাঁচানো যাবে না। একটু ভাবনা চিন্তা করে নিধি সিদ্ধান্ত নিল গহনের জন্য আলাদা করে কিছু রান্না করার। অন্তত এই বাড়িতে নিধির টিকে থাকার জন্য হলেও গহনকে দরকার। সে গহন ভালো হোক বা খারাপ হোক, তবুও তো নিধির স্বামী। গহনের জন্য কম তেল মশলা দিয়ে পাতলা করে একটু খিচুড়ি রান্না করলো নিধি, আর সেই সাথে একটা ডিম সিদ্ধ করলো। নিধি কাজ করার মাঝেই হঠাৎ করে ওর কানে শম্পার কণ্ঠ ভেসে এলো। একটা দীর্ঘশ্বাস ফেললো নিধি, ভাবলো আবার শুরু হয়ে গেল এদের ভালোবাসা দেখানো। নিধি যে কী করে এদেরকে বোঝাবে যে ওদের এত ভালোবাসা নিধি সহ্য হচ্ছে না, পেট খারাপ হয়ে যাবে তো এত ভালোবাসায়। তবে এত কিছু আর শম্পাকে বলতে পারলো না নিধি। নিজের রাগ কিংবা বিরক্তি ভাবও দেখাতে পারলো না। পিছন ঘুরে তাকিয়ে হাসি হাসি মুখে শম্পাকে উদ্দেশ্য করে বলল, জি আপু বলুন। এত মিষ্টি কণ্ঠের প্রেক্ষিতে বেশি হলো শম্পার কর্কশ কণ্ঠস্বর। ফ্রিজে একটা দুধের বোতল কম দেখতে পাচ্ছি, কোথায় গেল? উড়ে তো যাওয়ার কথা না আপু, দেখুন হয়তো কোনো কোনায় পড়ে আছে। আমাকে কি তোমার কানা মনে হয়? বলছি তো নেই, কোথায় গেল সেটাই তো বুঝতে পারছি না। এর আগে তো কখনো এমন হয়নি। নিধি মস্তিষ্কে জোর প্রয়োগ করলো মনে করার জন্য যে ও আবার ভুলে কিছু করেছে কিনা। তখনই মনে পড়ে গেল গতকাল রাতের কফির কথাটা। তড়িৎ গতিতে বলল, মনে পড়েছে আপু, গতকাল রাতে কফি বানানো হয়েছিল। নিধির কল্পনা তো এই বিষয়টা ছিল না যে ওর কফি খাওয়ার কথাটা শুনতেই শম্পা এভাবে চিৎকার চেঁচামেচি শুরু করে দিবে। শম্পা চেঁচামেচি দেখে মনে হলো নিধি দুধ না, বোধহয় সোনা খেয়ে নিয়েছে। শম্পা হা হুতাশ করে চেঁচাতে চেঁচাতে বলল,
পিয়াল এনেছিল দুধ আমার মেয়ের জন্য। সকালে আর রাতে দুবেলা করে ওকে দুধ না দিলে হয় না। বাড়ির লোকেদের খাওয়ার জন্য দুধটা আনিনি। আর তাছাড়া তুমি এত বড় একটা মেয়ে, এখনও তোমায় দুধ খেতে হবে নিয়ম করে? কোনো আক্কেল নেই তোমার? বাচ্চাদের জিনিস চুরি করে খাও। লজ্জায় অপমানে মুখটা চুপসে গেল নিধি। সেই সাথে রাগও হলো। এমন নোংরা কথাবার্তা তো ওর চাচিরা ওকে বলতো না। ওরা কফি লুকিয়ে রাখতো, কিন্তু তাই বলে এভাবে চুরির অপবাদ দিত না। আর এখানে চুরি করে খাওয়ারই বা কী আছে? এক বাড়িতে এত মানুষ থাকে, একটাই তো ফ্রিজ, সেখানে কে কার জন্য কি নির্দিষ্ট করে রেখেছে সেটা কি আর এভাবে বোঝা যায়? মৃদু রাগী গলায় বলল, আজে বাজে কথা কেন বলছেন আপু? দুধ শেষ হয়ে গেলে কি আর আবার আনা যাবে না? শম্পা খেঁকে উঠে বলল, টাকা কি তোমার বাপের বাড়ি থেকে আনবে? মোটেও না। আমার দায়িত্ব যেহেতু এখন আমার স্বামীর, তাই উনিই দিবেন। গহনকে উঠতে দিন, ওনাকে বলবো যে আপনার যা দরকার সেগুলো যেন এনে দেয়। নিধি ভাবলো ঝামেলার সমাপ্তি বোধ এখানেই হবে। আর কথাও বাড়াতে ইচ্ছে করছে না, কেননা শম্পার ব্যবহারে নিধি নিজেই লজ্জিত। তবে শম্পা থামলো না, ফের বলে উঠলো, আমার ভাইয়ের টাকার গরম আমায় দেখাচ্ছ? একই তো চুরি করে খাও, তার উপর আবার জ্যামাক দেখানো হচ্ছে। কার থেকে অনুমতি নিয়ে তুমি আমার বাচ্চার খাবারে হাত দিয়েছ? সেদিন তো আমার বোনকে খুব চোর বানানোর চেষ্টা করলে, অথচ আসল চোর তো তুমি নিজে। হবেই তো, ছোটলোক পরিবার থেকে এসেছো, ওখানে তো তোমাদের ছোটবেলা থেকে এসব চুরির অভ্যাসই শেখানো হয়। ছোটলোক কোথাকার, আর মেনে নেওয়া যাচ্ছে না। নিধি যত কথা কম বাড়ানোর চেষ্টা করছে, এরা ততই নিধিকে কথা বাড়াতে বাধ্য করছে। নিধিকে ভদ্রতা বজায় রাখতে দিচ্ছি না। শম্পার দিকে আঙুল উঁচিয়ে বলল, ভদ্রভাবে কথা বলুন আপু, কথা হচ্ছে আমার আর আপনার মাঝে। এর মধ্যে আমার পরিবারকে টানবেন না। চাইলে কিন্তু আমি আপনার শিক্ষার উপর প্রশ্ন তুলতেই পারে, কিন্তু তুলছি না, তার কারণ এটা আমার শিক্ষা। আমায় অবদ্ধ হতে বাধ্য করবেন না। শম্পা মুখ ভেঙচিয়ে তাচ্ছিল্য গলা বলল, ছোট লোকদের মুখে এত কথা মানায় না। চোর কোথাকার কথাটা বলে নিধিকে আর কোনো সুযোগ দিতে চাইল না শম্পা। যতটুকু অপমান করা দরকার ছিল করেও নিয়েছে। গতকাল রাতের গহনের উপরে জমে থাকা রাগটা বেশ ভালোভাবে নিধির উপরে দেখানো গেছে। এখন গিয়ে একটু শান্তি লাগছে শম্পার। নিধি কিছু বলে ওঠার আগে শম্পা চলে যেতে ধরল। পিছন ঘুরতে দেখলো গহন দাঁড়িয়ে আছে। নিধিও দেখলো গহনকে, থেমে গেল আপাতত। শম্পা চমকে উঠলো, একটু অপ্রস্তুত হয়ে পড়লো। এদিকে ততক্ষণে শম্পা চেঁচামেচিতে সেখানে সালমা বেগম সহ বাড়ির বাকিরা চলে এসেছে। কেবলমাত্র সাবিতার সিনথিয়া বাদে। গহনকে দেখে শম্পার মনে হলো যত তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে পারবে ততই ভালো। কেননা গহন কথাগুলো শুনে ফেলেছে কিনা সেটা তো জানে না। তবে শম্পা চলে যাওয়ার আগে গহন বেশ শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, যে কথাগুলো তুমি এতক্ষণ নিধিকে বললে সেগুলো আবার বলো। আমি আসলে সব শুনতে পাইনি, আমি তোমার সম্পূর্ণ কথা শুনতে চাই। কিঞ্চিত ভয় পেল শম্পা। সালমা বেগম বোধহয় বুঝতে পারলেন সেটা। এগিয়ে এসে কিছু একটা বলতে চাইলে, তবে বলে উঠতে পারলেন না। তার আগে গহন ওনাকে থামিয়ে দিয়ে বলল, মা আমি কথা বলছি শম্পার সাথে, একটু আলাদাভাবে আমাদের দুজনকে কথা বলতে দাও। পূর্ণ সম্মানের সাথে শান্ত গলায় সালমা বেগমকে কথাটা বলল গহন। সালমা বেগম একটা শব্দ আর উচ্চারণ করতে পারলেন না। গহনের অভিব্যক্তি দেখে তার মনে হচ্ছে গহন এমন কিছু বলবে কিংবা এমন কোনো কাজ করবে যেটা তার ভীষণ অপছন্দ হবে। কিন্তু তারপরে তিনি চুপ করে রইলেন। তিনি দেখতে চান এই কয়দিনে তার ছেলের ঠিক কতটা অধঃপতন হয়েছে। সালমা বেগমকে কথাটা বলা শেষে গহন আবারও শম্পার দিকে দৃষ্টিপাত করে বলল, কি হলো বলো, কি বলেছিলে তুমি নিধিকে? শম্পা শুধু আমতামতা করলো, কিছু বলতে পারলো না। ওকে আমতামতা করতে দেখে গহনেই বলে উঠলো, বুঝতে পেরেছি, বলতে পারবে না তুমি, তাহলে আমার কিছু প্রশ্নের উত্তর দাও। ছোটলোক শব্দটার অর্থ জানো তুমি? এবারও আমতামতা করলো শম্পা, কোনো উত্তর দিতে পারলো না। গহন আবারও বলে উঠল, এই নিকৃষ্ট শব্দটা তুমি কিভাবে নিধিকে উদ্দেশ্য করে বলতে পারো? তুমি এমন একজনের প্রতি এই শব্দটা ব্যবহার করলে যে কিনা তোমার পরিবারের একজন সদস্য, তোমার ভাইয়ের স্ত্রী। তোমার কি মনে হয় না এর জন্য তোমার ক্ষমা চাওয়া দরকার? কেন ক্ষমা চাইব? ভুল আমি করিনি, যে ভুল করেছে সে ক্ষমা চাইবে। গহন তাকালো একবার নিধির দিকে। মেয়েটার চোখে মুখে যেমন রাগ ফুটে উঠেছে, ঠিক তেমনই আবার চোখ দুটো জলে টইটুম্বুর হয়ে উঠেছে। নিধির উপর থেকে দৃষ্টি সরিয়ে গহন শম্পাকে বলল, সত্যি কি অন্যায় করেছে নিধি? সামান্য কফিতে দুধ বেবার জন্য তুমি ওকে চোর বলে দিলে, তাও এই সম্বন্ধে ও কিছুই জানতো না। আমি বানিয়ে দিয়েছিলাম ওকে কফিটা। গহনের কথাটা শুনে দুটো মানুষ চমকালো, সালমা বেগম আর ঋতু। সালমা বেগম চমকালেন বউর প্রতি ছেলে ভালোবাসা দেখে। ঋতু অবশ্য চমকানোর থেকে বেশি আফসোস করলো। ভাবলো ওর স্বামীও যদি এমন হতো। এদিকে বলার মতন কিছু খুঁজে না পেয়ে শম্পা আমতা করে বলল, পিয়াল আমার মেয়ের জন্য এনেছিল, দুধ না খেলে ও দুর্বল হয়ে যায়, তো ফ্রিজে কি আর ছিল না? কিংবা আমাকে বললে কি আমি আর এনে দিতাম না? এই দুটো প্রশ্নের জবাব দাও। শম্পা কিছুক্ষণ আমতা করলো। বুঝতে পারলো বেকায়দায় মাঝে পড়ে গেছে, কিন্তু তাই বলে বেকায়দায় পড়ে গেছে জন্যই যে গহনের কথা সহ্য করবে এমন মনোভাব শম্পার নেই। শম্পা এই বাড়ির মেয়ে, এই বাড়িতে গহনের যতটা অধিকার আছে শম্পারও ততটাই অধিকার আছে। তাহলে গহনের সাহস কী করে হয়
ওকে কথা শোনানো শম্পা মৃদু রাগী ভঙ্গিতে বলল, দেখো ভাইয়া, তোমার মতন এত টাকা আমার স্বামীর নেই, আমাকে হিসেব করে চলতে হয়। তুমি ভেবো না এই বাড়িতে থাকছি বলে তোমায় দেখে ভয় পেয়ে চলবো, এটা আমারও বাড়ি, আর আমি তোমাকে এত কৈফিয়ত দিতে পারবো না, আমি বাধ্য নেই। আজ তুমি বাধ্য। নিধিকে তুমি এভাবে অপমান করলে কেন? এটা যেমন তোমার বাড়ি, ঠিক তেমনি এটা নিধিরও বাড়ি। তোমার এই বাড়িতে সসম্মানে থাকা যেমন অধিকার আছে, তেমন নিধিরও আছে। ধরে নাও তোমার মেয়ের খাবারটা নিধি না খেয়ে আমি খেয়েছি, তাহলেও কি তুমি একইভাবে চেঁচামেচি করতে? শম্পা চেঁচিয়ে বলতে ইচ্ছে করলো, হ্যাঁ এইভাবেই চেঁচাতাম, কিন্তু বলতে পারলো না। কেননা আর চোখে নিজের মায়ের দিকে তাকাতে দেখলো সালমা বেগম ওকে ইশারায় শান্ত হতে বলছে। তবে শম্পা ঠিক করেছে, শান্ত হবে না, শুধু গহনকে কিছু বলবে না, যা বলার নিধির উপর দিয়ে বলবে। না, তোমাকে কেন কিছু বলতাম? তুমি চাইলে খেতেই পারো, তুমি আমার ভাইয়া। কিন্তু ওই মেয়েটা। শম্পাকে নিজের কথার মাঝপথে থামিয়ে দিয়ে ঘন পূর্বের মতনই শান্ত কণ্ঠে বলল, ভাবি, ওই মেয়েটা তোমার ভাবি হয়, বয়সে ছোট হতে পারে, কিন্তু সম্পর্কে তোমার বড়। ভাবি বলে ডাকতে ইচ্ছে না করলে নিধি বলে ডাকবে। এই মেয়েটা বলে সম্বোধন করবে না। আর যদি আমি খেলে সমস্যা না হয়, তাহলে আমার স্ত্রী খেলে কেন সমস্যা হবে? নিধি নিজেকে এই পরিবারে আমাদের মাঝে মানিয়ে নেবে কি করে যদি তোমার সহযোগিতা না করো? যদি তোমরা প্রতিটা মুহূর্তে ওকে অনুভব করো যে ও পরের বাড়ির মেয়ে, তাহলে ও তোমাদেরকে আপন ভাববে কি করে? যদি তোমরা প্রতিটা কথায় কথায় অকারণে ওকে অপমান করো, ছোট করো, তাহলে পরবর্তীতে যদি ও তোমাদেরকে অকারণে ছোট করে, আমি তো কিছু বলতে পারবো না ওকে, কেননা শুরুটা তোমরা করেছিলে। সালমা বেগম বিস্ফোরিত নয়নে তাকালেন ছেলেদিকে। ওনার মাথাটা ঘুরে উঠল, দুনিয়াটা যেন উলটপালট হয়ে গেল। নিজের কানকে তিনি বিশ্বাস করতে পারলেন না যে ওনার বড় ছেলে এই কথাগুলো বলল। পিয়াল অনেকক্ষণ আগেই সেখানে এসে উপস্থিত হয়েছে, শুধু ঘটনাটা বোঝার জন্য। এতক্ষণ চুপচাপ ছিল। যখন পুরো ঘটনাটা বুঝলো, নিজেরই ভীষণ লজ্জা হলো। শম্পার দিকে এগিয়ে এসে ওর বাহু ধরে নিজের দিকে ঘুরে রাগান্বিত স্বরে বলল, আর কত লজ্জায় ফেলবে আমায়? তুমি যে এমন সেটা বিয়ের আগে কেন আমি বুঝলাম না। যাও গিয়ে ক্ষমা চাও নিধির কাছে। শম্পা তেজ দেখে পিয়ালকে বলল, আমি কোনো ভুল করিনি। ও না বলে আমার জিনিসে হাত দিয়েছে কেন? ওর অনুমতি নেওয়া উচিত ছিল। আমি তোমায় ক্ষমা চাইতে বলেছি শম্পা, আমার ধৈর্যের কিন্তু একটা সীমা আছে। এসব ভয় আমাকে দেখাতে এসো না। কি বোঝাতে চাইছো আমাকে? কি করবে তুমি? যা ইচ্ছে করে না, তবে আমি ওর কাছে ক্ষমা চাইবো না। ওই ছোট লোক বাড়ির মেয়ের কাছে শম্পা ক্ষমা চাইবে? এটা অসম্ভব। এতক্ষণ ধরে বজায় রাখা গহনের শান্ত গলাটা এবারে চড়া হলো। ওর কণ্ঠের মাঝে তুমুল রাগ প্রকাশ পেল। ক্ষমা চাও শম্পা? আর দ্বিতীয়বার যেন তোমার মুখে এই ছোট লোক শব্দটা আমি না শুনি। শম্পা একটুও দমল না, পূর্বের মতনই তেজ দেখে বলল, চাইবো না ক্ষমা। ও ছোট লোক একটা, আমি হাজারবার বলবো। কথাটা বলে শম্পা হনহন করে হেঁটে সেখান থেকে চলে গেল। গহন নিজে লজ্জায় মাথা নামিয়ে দাঁড়িয়ে থাকলো। আশা করেছিল হয়তো এতবার করে বলার পর শম্পা নিধির কাছে ক্ষমা চাইবে, তবে চাইল না। এখন গহনই বা কি মুখ নিয়ে নিধির কাছে ক্ষমা চাবে বুঝতে পারছে না। লজ্জায় পড়েছে পিয়াল নিজেও। শেষে বাধ্য হয়ে নিজেই নিধির দিকে এগিয়ে গিয়ে অপরাধী গলায় বলল, নিধি, ওর হয়ে আমি ক্ষমা চাইছি তোমার কাছে। আসলে এটা এমন কোনো ব্যাপারই না যেটা নিয়ে কোনো কথা তোলা যায়। তবে আমার স্ত্রী আবার একটু বিপরীত স্বভাবে, ওর আচরণে আমি ভীষণ লজ্জিত। সম্ভব হলে ঘটনাটা ভুলে যাও। নিধি কোনো উত্তর দিল না, ওর থেকে কোনো উত্তরের আশাতেও রইল না। পিয়াল চলে যেতে ধরলে গহন ওকে থামিয়ে বলল, এই বাড়িতে যারা থাকে তারা কেউই আমার পণ না পিয়াল। আর আল্লাহর রহমতে আমার সামর্থ্য আছে সবার চাহিদা পূরণ করা। তাই আমার তোমার কাছে একটা অনুরোধ রইল, এরপর থেকে এই বাড়িতে তুমি আর কোনো কিছু বাজার করবে না। আমার ভাগ্নির পছন্দ মতো সব কিছু খাওয়ানোর দায়িত্বও আমি আগেই নিয়েছিলাম, যদিও তাও আজ আবারও নিলাম। পিয়ালকে কথাটা বলা শেষে গহন এবারে সালমা বেগমকে উদ্দেশ্য করে বলল, আর মা, তুমি একটু দয়া করে খেয়াল রেখো যেন এই বাড়িতে আমার টাকা ছাড়া আর কারো টাকা দিয়ে কেনা কোনো কিছু না আসে। আসলে বাড়িও একটা, ফ্রিজও একটা, তাই ওভাবে ঠিক করা সম্ভব না যে কে কার টাকা দিয়ে কি কিনে এনে ফ্রিজে রাখলো। যা লাগবে আমায় বল, আমি টাকা দিয়ে দেব। কথাটা বলে গহন সেখান থেকে চলে যেতে ধরলে সালমা বেগম বলে উঠলেন, আজ যা হলো সেটা ঠিক হলো না গহন, চিন্তা করো না, আমি শম্পাকে বোঝাবো। গহন থেমে গিয়ে গম্ভীর গলায় বলল, বোঝানো উচিত তোমার। ও আজ আমায় অনেক নিচু করলো, আর ওকে বুঝিও যেন পিয়ালের সাথে ভালো ব্যবহার করে। পিয়াল ওর স্বামী, পিয়ালের কথা শুনে চলা ওর কর্তব্য। কথাগুলো বলে গহন চলে গেল সেখান থেকে। সালমা বেগম কিছুক্ষণ ছেলে যাওয়ার পথে তাকিয়ে রইলেন আর ভাবলেন তার ছেলে আজ একটু বেশি কথা শোনালো, কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। সালমা বেগম এবার তাকালেন নিধির দিকে। নিধিকে দেখতে এখন বেশ স্বাভাবিক লাগছে, কাজ করছে। মেয়েটার দারুণ বুদ্ধি। গহনের সামনে শম্পার সাথে একবারও তর্ক করলো না। সালমা বেগম আজ আরও দৃঢ় সংকল্প করলেন যে খুব বেশি দিন তিনি নিধিকে এই বাড়িতে টিকতে দেবেন না, নয়তো তার প্রাধান্য কমে যেতে পারে। বন্ধুরা, আজকের গল্পটি এ পর্যন্ত। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, আর গল্প সম্পর্কে কোনো মতামত জানানো থাকলে কমেন্ট করতে পারেন। আর এই গল্পের পরবর্তীতে কী ঘটে তা জানার জন্য এবং এরকম আরও সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।